আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি চলে আসছি তোমাদের মিশন টেস্ট প্লাস কোর্সেরই একদম যে কোর্সটি হচ্ছে তোমাদের জন্য ফ্রিতে করা হয়েছে সেই কোর্সের চতুর্থ ক্লাস নিয়ে, যেটি হবে আজকে অর্থনীতির দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে। সো তোমরা একটু জটপট জয়েন হয়ে যাবা। আমি একটু দেখে নিই তোমরা কে কে জয়েন হয়েছো। ওকে, ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে অলরেডি চলে আসছো। তোমরা যারা যারা জয়েন হয়ে গিয়েছো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু ক্লাসটি মেনশন করে দাও, যারা হচ্ছে গ্রুপের মধ্যে রয়েছে তারা যেন দ্রুত ক্লাসে চলে আসতে পারে। ওকে, একটু দ্রুত চটপট জয়েন হয়ে যাবা। ইতিমধ্যে অনেকে সালাম জানিয়েছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি কক্সবাজার থেকে বলতেছি। ওকে, ঠিক আছে। তোমরা একটু দ্রুত দ্রুত জয়েন হয়ে যাও, একটু দ্রুত দ্রুত, এদিক সেদিক করবা না, ঘোরাফেরা করবা না, জটপট জটপট জয়েন হয়ে যাবা। আজকে ইনশাল্লাহ একটা গুরুত্বপূর্ণ টপিক্সের উপর গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনা হবে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ ইতিমধ্যে 150 জনের মতো জয়েন হয়ে গিয়েছো। তোমরা আর একটু দ্রুত। নাটোর থেকে বলতেছি, আয়েশা ইসলাম। ওকে আপু, ঠিক আছে। আশরাফুল, মুনতাহা, ওকে দেখতে পাচ্ছি অনেকে অনেকে জয়েন হয়ে যাচ্ছ। একটু দ্রুত দ্রুত তোমাদের যারা ফ্রেন্ড রয়েছে তাদেরকে একটু দ্রুত মেনশন করে দিবা, ঠিক আছে? এভরিওয়ান মেনশন করবে, এভরিওয়ান মেনশন। মোহাম্মদ শাহাদাত উসমান, আপনার ক্লাস করার জন্য এতক্ষণ বসে আছি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, দেখতে পাচ্ছি ইতিমধ্যে 200 জনের মতো জয়েন হয়ে গিয়েছো। তোমরা একটু দ্রুত দ্রুত, তোমরা যারা জয়েন হয়েছো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু দ্রুত নিয়ে এসো, কারণ হচ্ছে গ্রুপে যারা আছে তারা তো অবশ্যই ক্লাসটি করার সুযোগ পাবে, বাহিরের গুলো তো সুযোগ পাবে না। তোমাদের ফ্রেন্ডদের কেউ তোমাদের সাথে সাথে যেন তোমার তাদের সমস্যার সমাধান করে নিতে পারে, সেজন্য একটু দ্রুত মেনশন করে দাও, ঠিক আছে? এখনো অনেক কম, ঠিক আছে? তোমরা একটু দ্রুত, আর একটু দ্রুত জয়েন হয়ে যাও। আচ্ছা বলো, ঠিক আছে, অলরেডি 300 জন জয়েন হয়ে গিয়েছে। আমরা ক্লাসটি শুরু করবো কিনা একটু ঝটপট জানিয়ে দিবা, কারণ রাত অলরেডি 10টা বেজে গেছে। তোমরা অনেকে খাবার খেয়েছো, অনেকে খাও নাই আমার মতো, ঠিক আছে? অনেকে বাসায় খাবা, অনেকে খাবার সামনে নিয়ে বসে আসো তোমরা ক্লাসে, ঠিক আছে? তোমাদেরকে আর কষ্ট না দিয়ে তোমরা যদি বলো ভাইয়া ক্লাসটি শুরু করেন, তাহলে এখন থেকে স্টার্ট করবো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, এখন তো আলহামদুলিল্লাহ 300 ক্রস করে গেছে, এখন আরও আসতেছে। তাহলে তোমাদের জন্য আরও 1 মিনিট সময় দিচ্ছি, একটু দ্রুত দ্রুত জয়েন হয়ে যাবা, যেন হচ্ছে আমরা একসাথে একসাথে সবাইকে নিয়ে ক্লাসটি শুরু করতে পারি এবং হচ্ছে সবাইকে সাথে নিয়ে ক্লাসটি শেষ করতে পারি, ঠিক আছে? ওকে, শুরু করে দেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আমরা কি নিয়ে আলোচনা করছিলাম, বাংলাদেশের কৃষি নিয়ে। কি নিয়ে আলোচনা করছিলাম? বাংলাদেশের কৃষি নিয়ে। তোমরা অবশ্যই জানো আমি স্লাইডের যে কোনো একটা টপিকস পড়াইছি, টপিক্সের পাশাপাশি যেই রিলেটেড, সে রিলেটেড যদি বিগত সালে কোনো যদি প্রশ্ন এসে থাকে তাহলে তার
সাথে সাথে আমি সমাধান করে দিই। তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে আজকে আলোচনা করব বাংলাদেশের কৃষি অর্থাৎ কৃষির যে হচ্ছে কৃষিজুত, কৃষি খামারের প্রকারভেদ ইত্যাদি নিয়ে যে সকল টপিকস অবশ্যই আমাদের জানা লাগবে এবং হচ্ছে বিগত সালে প্রশ্ন আসছিল সেসব বিষয়সমূহ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো আমরা হচ্ছে গত ক্লাসে কৃষি খামার নিয়ে আলোচনা করছিলাম। কি নিয়ে ভাইয়া? কৃষি খামার নিয়ে আলোচনা করছিলাম। তন্মধ্যে আমরা প্রথমে আলোচনা করছি হচ্ছে কৃষিজুত। আমাদেরকে প্রথমে জানতে হবে কি ভাইয়া? কৃষিজুত। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে আবারও বলতেছি কৃষি খামার এবং হচ্ছে কৃষিজুতের বিষয়টা তোমাদেরকে আগে একটু বুঝিয়ে দিই, তারপর হচ্ছে আমরা কৃষি খামারের প্রকারভেদে যাব। দেখো, কৃষি খামার এবং হচ্ছে কৃষিজুতের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। কি বলছি ভাইয়া? সূক্ষ্ম পার্থক্য। যেমন দেখো, কৃষিজুত হচ্ছে, মনে করো আমি কৃষক, আমার চাষযোগ্য অনেকগুলো জমি আছে। ঠিক আছে, আমি এখানে তোমাদেরকে মনে করো আমার নাম নাসির। ঠিক আছে, আমার অনেকগুলো জমি আছে, সেগুলোতে আমি চাইলে ওই দিনে বুঝিয়ে দিয়েছিলাম তোমাদের, মনে করো এটা ডি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে মনে করো বি, আর এটা হচ্ছে মনে করো এ। ঠিক আছে, এই ছাড়টা হচ্ছে মূলত আমার জমি। এই যে প্রত্যেকটা জমিকে আমি কি বলতে পারবো? কৃষিজুত বলতে পারবো। কি বলতে পারবো ভাইয়া? কৃষিজুত বলতে পারবো, কিন্তু কৃষি খামার বলতে পারবো না। কৃষি খামার সেটিকে বলতে পারবো যেটিতে আমি চাষাবাদ করব। যেটিতে কি করব? চাষাবাদ করব। যেমন দেখো, আমি যদি এই 4টি জমির মধ্যে 2টিতে আমি যদি চাষাবাদ করি, তাহলে সেই 2টি হবে আমার কি ভাইয়া? কৃষি খামার। আশা করি বুঝতে পারছো কৃষিজুত এবং হচ্ছে কৃষি খামারের মধ্যে পার্থক্যটাকে। এখানে আরেকটু সুন্দরভাবে তোমাদের জন্য লিখে দিয়েছি। দেখো, কোনো একজন কৃষক বা সংগঠনের অধীনে নির্দিষ্ট স্থানে বা হচ্ছে বিভিন্ন স্থানে যে পরিমাণ জমি কৃষি উৎপাদনের জন্য, অর্থাৎ আমি চাইলে যে কোনো জমিতে, মনে করো আমার হচ্ছে কক্সবাজারে একটা জমি আছে, চট্টগ্রামে আরেকটা জমি আছে, রাজশাহীতে আরেকটা, ঢাকায় আরেকটা, যে বাংলাদেশের যে যে স্থানে হচ্ছে আমার জায়গা আছে সবগুলো জায়গা আমি কি করতে পারবো? চাইলে চাষাবাদ করতে পারবো। কিন্তু সেই চাষাবাদযোগ্য জমিগুলোর মধ্যে যেগুলোতে আমি চাষ করব তাকে বলা হচ্ছে কৃষি খামার। আর প্রত্যেকটা জমি হচ্ছে আমার জন্য কি ভাইয়া? কৃষিজুত। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, কোনো কৃষিজুতে যখন চাষাবাদের পরিকল্পনা করা হয় তখন তাকে আমরা কি বলতে পারি? কৃষি খামার বলতে পারি। কি বলতে পারি ভাইয়া? কৃষি খামার বলতে পারি, কৃষি খামার বলতে পারি। আচ্ছা ভাই, এই ডেফিনিশন দুইটা বুঝছো কিনা একটু দ্রুত বলবা। আমরা কিন্তু এই যে কৃষিজুত কাকে বলে, বিগত সালে পরীক্ষায় এতবার আসছে, অনেকবার, প্রচুর আসে এই প্রশ্নটা। কৃষিজুত কাকে বলে, কৃষিজুত কাকে বলে, বা হচ্ছে কৃষি খামার কি, এ নিয়ে হচ্ছে কারণ হচ্ছে আমরা অনেক বেশি গুলায় ফেলি। ঠিক আছে, আমার চাষাবাদযোগ্য যতগুলো জমি আসে সবগুলোকে আমি কি বলতে পারবো? কৃষিজুত বলতে পারবো। কিন্তু যে জমিতে আমি চাষ করব শুধুমাত্র সেই জমিটাকে আমি কি বলতে পারবো? কৃষি খামার বলতে পারবো। এই দুটাই হচ্ছে মূলত সূক্ষ্ম পার্থক্য। এখন দেখো, তাহলে কৃষি খামারের প্রকারভেদ কি বলছি ভাইয়া? এখন আসে হচ্ছে কৃষি খামার। এই যে আমরা হচ্ছে মূল টপিকস কি ছিল? কৃষি খামার। এই যে কৃষি খামারের হচ্ছে 2টা উল্লেখযোগ্য প্রকারভেদ রয়েছে। সেটা কিসের উপর ভিত্তি করে? তুমি ধরতে পারো হচ্ছে উৎপাদনের উদ্দেশ্যের উপর ভিত্তি করে হতে পারে। আমরা হচ্ছে উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে এটার উপর ভিত্তি করে দেখি, উৎপাদনের উদ্দেশ্যের উপর ভিত্তি করে আমার খামার মূলত কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার ভাই? 2 প্রকার, মনে থাকবে। এই 2 প্রকার থেকে দেখবা বিগত সালে অনেক বেশি কোয়েশ্চেন আসছে। দেখো, প্রথমটা কি? প্রথমটা হচ্ছে জীবন নির্বাহী খামার। আচ্ছা ভাই, জীবন নির্বাহী খামার বলতে তুমি কি বুঝো? জীবন নির্বাহী খামার হচ্ছে সেই খামার যে খামার শুধুমাত্র জীবন নির্বাহের জন্য কৃষক যে ভূমিখণ্ডে কি করে? ফসল উৎপাদন করে। শুধুমাত্র যদি জীবন নির্বাহ করার জন্য শুধুমাত্র তার পরিবারের, কৃষকের পরিবারের জীবন নির্বাহের জন্য যদি সে চাষ করে, তাহলে আমরা সেটিকে কি বলবো? জীবন নির্বাহী খামার। জীবন নির্বাহী খামার কি খামার ভাই? জীবন নির্বাহী খামার। আশা করি বুঝতে পারছো। কৃষক তার পরিবারের অভাব মেটানোর জন্য বা জীবন ধারণের জন্য কৃষক যদি কোনো জমিতে চাষ করে, তখন সেটাকে আমরা কি বলবো? জীবন নির্বাহী খামার। আরেকটা খামার আছে, সেটা হচ্ছে বাণিজ্যিক খামার। এই যে বাণিজ্যিক খামারের মূল উদ্দেশ্যটাই হচ্ছে মূলত মুনাফা অর্জন করা। কি করা ভাইয়া? শুধুমাত্র পারিবারিক ভরণ পোষণ নয়, বাণিজ্যিক খামারের উদ্দেশ্য হচ্ছে তোমার মুনাফা অর্জন। দেখো, যে খামার মুনাফা অর্জনের উদ্দেশ্যে বাণিজ্যিকভাবে পরিচালিত হবে,
কি ভাইয়া মুনাফা অর্জনের উদ্দেশ্য। বাণিজ্যিক খামারের মেইন উদ্দেশ্যটা থাকবে তোমার মুনাফা অর্জন। তোমাদেরকে ভাইয়া প্রশ্নে আসে জীবন নির্বাহী খামার এবং বাণিজ্যিক খামারের পার্থক্য লিখো, তাহলে তোমরা একদম ইজিলি বলে দিবা। প্রথমত যে হচ্ছে জীবন নির্বাহী খামার আছে সেটা শুধুমাত্র জীবন নির্বাহের উদ্দেশ্যে কৃষক চাষাবাদ করে, কিন্তু যেটা হচ্ছে বাণিজ্যিক খামার আছে সেটা হচ্ছে লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে মুনাফা অর্জন। আর যেহেতু মুনাফা অর্জন সেহেতু এই যে বাণিজ্যিক খামারের আয়তনটা অবশ্যই বড় হবে, কিন্তু যে হচ্ছে জীবন নির্বাহী খামার আছে সেটার আয়তন অবশ্যই ছোট হবে। এই দুইটা পার্থক্য যদি তোমরা যদি অনুধাবনমূলক প্রশ্নে লিখে দিতে পারো তাহলে তোমাদেরকে 2 এর মধ্যে 2 দিয়ে দিবে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা দেখব মূলত জীবন নির্বাহী খামার এবং হচ্ছে বাণিজ্যিক খামারের যে হচ্ছে সূক্ষ্ম যে পার্থক্য, সে পার্থক্য নিয়ে আমরা একটু দেখি। দেখো জীবন নির্বাহী খামারের যে হচ্ছে আয়তন, কি বলছিলাম, জীবন নির্বাহী খামারের আয়তন যেহেতু শুধুমাত্র জীবন নির্বাহের জন্য, তার মানে কি ওই যে শুধুমাত্র বউ বাচ্চাকে লালন পালন করবে, সে তার যে হচ্ছে কৃষি খামার করবে শুধুমাত্র কিসের জন্য, বাচ্চা কাচ্চা পালন এবং হচ্ছে বউ বাচ্চার জন্য। ঠিক আছে, তার মানে তার যে হচ্ছে জমির আয়তন সেটা হচ্ছে কি হবে, অবশ্যই ছোট হবে, অর্থাৎ হচ্ছে ক্ষুদ্র হবে। দেখো জীবন নির্বাহী খামারের আয়তন ক্ষুদ্র হয় এবং অতিমাত্রায় প্রকৃতির উপর নির্ভরশীল, প্রকৃতির উপরই অত্যন্ত ডিপেন্ডেবল হবে। কিন্তু যে হচ্ছে বাণিজ্যিক খামার আছে, বাণিজ্যিক খামারের আয়তন কি হবে, ওই যে অপেক্ষাকৃত বড় হবে, কিসের চেয়ে, জীবন নির্বাহী খামারের চেয়ে, এবং পাশাপাশি প্রকৃতির উপর সে ফার্মটি কম নির্ভরশীল। এর পাশাপাশি দেখো চাষাবাদ পদ্ধতি, যেহেতু জীবন নির্বাহী খামার সেহেতু চাষাবাদ পদ্ধতির ক্ষেত্রে আমার যে হচ্ছে পুরাতন আমলের মানদাদা আমলের যে হচ্ছে সংস্কৃতি বা হচ্ছে চাষাবাদ পদ্ধতি সেটিকে তারা হচ্ছে কি করে, গ্রহণ করে। পক্ষান্তরে আমার যে হচ্ছে বাণিজ্যিক খামার সেখানে হচ্ছে আধুনিক পদ্ধতির মাধ্যমে কি করা হবে, চাষাবাদ করা হয়, যেন ভালো ফলাতে পারি এবং হচ্ছে তার মাধ্যমে আমরা কি করতে পারি, শুধুমাত্র নিজের ভরণ পোষণ নয়, নিজের পরিবারের জীবন নির্বাহ নয়, অন্যের পরিবারেরও আমরা কি করাতে পারি, জীবন নির্বাহ করাতে পারি, বা হচ্ছে এর মাধ্যমে আমরা কি করতে পারি, মুনাফা অর্জন করতে পারি। কারণ বাণিজ্যিক খামারের মূল উদ্দেশ্য কি, মুনাফা অর্জন। এরপরে দেখো দক্ষতা, এই যে জীবন নির্বাহী খামারের কারিগরি কৌশল প্রয়োগ করা যায় না, তাই এটি হচ্ছে কম দক্ষ। অন্যদিকে বাণিজ্যিক যে হচ্ছে তোমার যে হচ্ছে উদ্দেশ্যটাই হচ্ছে বাণিজ্য করা, সেই বাণিজ্যিক খামারে কৌশল প্রয়োগ করা যায়, তাই এটি অধিক দক্ষতাপূর্ণ। এরপর দেখো উৎপাদনের উদ্দেশ্য কি, জীবন নির্বাহী খামারের পারিবারিক ভোগই একমাত্র উদ্দেশ্য, তারা কোনো ধরনের মুনাফা অর্জন করবে না। খারাপ জীবন নির্বাহী খামার, জীবন নির্বাহী খামার কেমন, শুধুমাত্র বউ বাচ্চাকে লালন পালন করতে পারলেই হলো। কিন্তু যেটা হচ্ছে বাণিজ্যিক খামার সেটা কি করবে, মুনাফা অর্জন, শুধুমাত্র নিজে খাবে না অন্যদেরকেও খাওয়াবে, পাশাপাশি সে কি করবে, মুনাফা অর্জন করবে। ঠিক আছে, এটি হচ্ছে তাদের মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য। এখান থেকে এই যে ছোট ছোট এই পার্থক্যগুলো কিন্তু ভাই আমাদের পরীক্ষার মধ্যে উদ্দীপকে দিয়ে দিবে এবং এখান থেকে আমাদেরকে কি করতে বলা হবে, অ্যান্সার করতে বলা হবে। এর পাশাপাশি আমরা হচ্ছে বাজারজাতকরণের ক্ষেত্রে যদি দেখি, যেটা হচ্ছে জীবন নির্বাহী খামার, যেহেতু হচ্ছে শুধুমাত্র আমি খাওয়ার জন্য উৎপাদন করতেছি, সুতরাং তার এই যে বাজারজাতকরণের তেমন একটা প্রয়োজন পড়ে না, ব্যবস্থার প্রয়োজন পড়ে না। কিন্তু বাণিজ্যিক খামারে বাজারজাত যে করণ অবস্থা আছে সেই ব্যবস্থার হচ্ছে অবশ্যই প্রয়োজন পড়ে, কারণ সে শুধুমাত্র নিজেই বুক করবে না, অন্যের বুকের ক্ষেত্রেও সে ভূমিকা পালন করবে, তার মধ্য দিয়ে সে কি করবে, মুনাফা অর্জন করবে। এটি হচ্ছে মূলত তার উদ্দেশ্য। এই কারণে এখন দেখি তাইলে জীবন নির্বাহী খামারের ঝুঁকি তেমন একটা নাই বললেই চলে, কিন্তু আমাদের যে হচ্ছে বাণিজ্যিক খামার সেটি হচ্ছে অত্যধিক ঝুঁকিপূর্ণ। এই যে সব বিষয়গুলো আলোচনা করছি তন্মধ্যে থেকে আমরা 2টা বিষয় খুবই 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 মনোযোগ দিয়ে মাথায় গেঁথে রাখবো। কোন 2টি বিষয়, যে হচ্ছে বাণিজ্যিক খামার আছে, বাণিজ্যিক খামারের মূল উদ্দেশ্য কি বলছিলাম ভাইয়া, মুনাফা অর্জন। পরীক্ষায় যদি কোনো উদ্দীপক আসে তাহলে ওখানে জীবন নির্বাহী খামার এবং হচ্ছে বাণিজ্যিক খামার নিয়ে উদ্দীপক আসবে। আমাদের যে হচ্ছে জীবন নির্বাহী খামার আছে সেটার মূল থিম কি, সেটা হচ্ছে শুধুমাত্র নিজের যে হচ্ছে জীবন বা হচ্ছে পারিবারিক জীবন আছে সেই পারিবারিক জীবন নির্বাহের জন্য। যেটা আবার মুনাফা অর্জন কোনটার উদ্দেশ্য, বাণিজ্যিক খামার, যেটা বাণিজ্যিক খামার হবে সেটার উদ্দেশ্য কি হবে, মুনাফা অর্জন। এখন তাহলে আমরা দেখি বিগত সালে আসা একটা হচ্ছে উদ্দীপক। ঠিক আছে, দেখো সৃজনশীল একটা হচ্ছে আমরা গত ক্লাসে যে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের যে হচ্ছে প্রথম ক্লাসটা হয়েছিল, আমরা ওই ক্লাসে 2টা সৃজনশীল আলোচনা করছিলাম। ঠিক আছে, তাইলে আমরা একটু দেখি
আমরা একটু দেখি। দেখো এখানে মূলত কৃষি খামার এ এ একটা হচ্ছে মূলত কৃষি খামার, বি আর একটা হচ্ছে মূলত কি ভাইয়া কৃষি খামার। দেখো এখানে বলা হচ্ছে এই খামারের মধ্যে সীমিত জমির ব্যবহার। কি বলা হচ্ছে ভাই? সীমিত জমির ব্যবহার। কিন্তু এটাতে আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে কি, উৎপাদিত ফসল দ্বারা শুধু পারিবারিক ব্যয় নির্বাহ হয়। শুধুমাত্র কি হয়? পারিবারিক ব্যয় নির্বাহ হয়। তাহলে আমরা অলরেডি কিন্তু এক কিছুর ইঙ্গিত পেয়ে গেছি। এরপরে দেখো দ্বিতীয় যে হচ্ছে খামারের কথা বলা হচ্ছে, সেই খামার হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার হয়। সেখানে কি সেকেলের প্রযুক্তির নয়, নতুন প্রযুক্তির, আধুনিক প্রযুক্তির ব্যবহার হয়। পাশাপাশি দেখো উৎপাদিত ফসল দ্বারা পারিবারিক ব্যয় নির্বাহের সাথে অধিক মুনাফা অর্জন হয়। কি হবে? শুধুমাত্র পারিবারিক জীবন নির্বাহ নয়, তার পাশাপাশি আরো অধিক মুনাফা অর্জন হয়। তোমাদেরকে কি বলছিলাম? যেটা বাণিজ্যিক খামার হবে সেটার মধ্যে অবশ্যই কিসের ইঙ্গিত থাকবে? মুনাফার ইঙ্গিত থাকবে। এখন দেখো তোমাকে বলছি কি উদ্দীপকে এ এবং বি কৃষি খামারের পার্থক্য আলোচনা করো। পার্থক্য তার মানে তোমাকে পার্থক্য আলোচনা করতে হলে কোনটি কোন খামার সেই খামার নিয়ে আগে জানা লাগবে, এরপরে তুমি আলোচনায় যাইতে পারবা। তার মানে তোমাকে আগে কি করা লাগবে? আইডেন্টিফাই করা লাগবে এ কোন খামারের অন্তর্ভুক্ত, বি কোন খামারের অন্তর্ভুক্ত। জটপট বলো। এখানে এখানে এ কোন খামার, বি কোন খামার বলবা দ্রুত। এই তো মিশু দাস, ভেরি গুড। বলো জটপট। এই তো এই তো এই তো চলে আসছে। দেখো আমরা কি পড়ছিলাম? যেটা হচ্ছে পারিবারিক শুধুমাত্র ব্যয় নির্বাহ করবে তাকে আমরা কি বলি? জীবন নির্বাহী খামার। কি বলি ভাইয়া? জীবন নির্বাহী খামার। জীবন নির্বাহী খামার, ঠিক আছে? জীবন নির্বাহী খামার। আর যেটা আমার কি বি যে খামারটা দেখতে পাচ্ছি সেটার মধ্যে পারিবারিক ব্যয় নির্বাহের সাথে কি করে? আধুনিক মুনাফা অর্জন করে। তার মানে যে হচ্ছে চিত্র বা হচ্ছে আমাদের যে হচ্ছে বি, এই যে বি খামারটি মূলত কোন ধরনের খামার? বাণিজ্যিক খামার। কি হবে ভাইয়া? বাণিজ্যিক খামার। বাণিজ্যিক খামার। এখন তোমাকে এই দুইটি খামারের মধ্যে তোমার তাদের মধ্যে যে হচ্ছে পার্থক্য আছে, তোমার জীবন নির্বাহী খামারের আয়তন ছোট এবং পাশাপাশি হচ্ছে বাণিজ্যিক খামারের আয়তন বড়। এর পাশাপাশি জীবন নির্বাহী খামার শুধুমাত্র পারিবারিক ভরণ পোষণের জন্য হচ্ছে কি করা হয়? উৎপাদন করা হয়। কিন্তু যেটা হচ্ছে বাণিজ্যিক খামার সেটাতে পারিবারিক ভরণ পোষণের পাশাপাশি অধিক মুনাফা আয়ের উদ্দেশ্যে কি করা হয়? চাষাবাদ করা হয়। এর পাশাপাশি তোমার আরও কিছু বলবা, জীবন নির্বাহী খামার যেটা আছে সেটিতে বাজারজাতকরণের প্রয়োজন পড়ে না, এবং পাশাপাশি যেটি হচ্ছে তোমার বাণিজ্যিক খামার আছে সেটিতে হচ্ছে কিসের? বাজারজাতকরণের প্রয়োজন পড়ে, ইত্যাদি ইত্যাদি কয়েকটা বিষয় যদি তোমরা যদি এক্ষেত্রে আলোচনা করে দাও তাহলে তোমার উত্তর হয়ে যাবে। এরপরে দেখো তোমাকে বলছি কি বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লেখিত দুটি খামারের মধ্যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তোমাকে এক্ষেত্রে কিন্তু একটা বিষয় মাথা কাটিয়ে কিন্তু এখানে লিখতে হবে। কি বলছে? কোনটি অধিক বেশি গুরুত্বপূর্ণ? কোনটি? এখানে কিন্তু দুইটি খামার রয়েছে। কি কি? একটা হচ্ছে জীবন নির্বাহী খামার আর একটা হচ্ছে বাণিজ্যিক খামার। এক্ষেত্রে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? অ্যাবসলিউটলি উত্তর হবে হচ্ছে বাণিজ্যিক খামারই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেন? আমাদের বাংলাদেশে সবাই কিন্তু কি করে না ভাই? উৎপাদন করে না। তার মানে আমরা কি করতে পারি? চাইলে আমরা উৎপাদন করে পাশাপাশি আমাদের জীবনও নির্বাহ করতে পারি, আবার অন্যদের ক্ষেত্রেও সেই জীবন নির্বাহের ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে সেগুলো কাজে লাগিয়ে আমাদের উৎপাদনগুলোকে আমরা অধিক মুনাফা অর্জন করতে পারি, যেগুলোর মধ্য দিয়ে আমরা স্বাবলম্বী হতে পারবো। কি হতে পারবো ভাইয়া? স্বাবলম্বী হতে পারবো। পাশাপাশি আমরা যা উৎপাদন করব তা হচ্ছে বাইরের দেশে রপ্তানি করে, অধিক পরিমাণ রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। ঠিক আছে? যেহেতু আমরা একটা পিছিয়ে পড়া দেশ বললেই চলে, সেক্ষেত্রে তাহলে আমরা কি বলবো? অর্থনীতিতে উদ্দীপক উল্লেখিত দুটি খামারের মধ্যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তাহলে আমরা অত্যধিক গুরুত্বপূর্ণ বলবো বাণিজ্যিক খামারকে। কোনটিকে ভাইয়া? বাণিজ্যিক খামারকে। তুমি তোমার মতো যুক্তি দিয়ে আলোচনা করে দিবা, আমার মতো করে আমি বলছি, তুমি তোমার মতো করে লিখবা, আশা করি হয়ে যাবে। ঠিক আছে? এবার তাইলে আমরা বাণিজ্যিক খামার এবং হচ্ছে ওকে ঠিক আছে, যারা যারা উত্তর করতে পারছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। মিহা, রিমন আহমদ,
তারপরে পাশে ইস্টারজান, মুক্তা, সাদিয়া, ভেরি গুড। আচ্ছা, এই বিষয়টা কেউ বুঝো না এমন কেউ আসো? যদি না থেকে থাকো তাহলে আমরা পরবর্তী টপিকসে চলে যাব। ঠিক আছে, আমরা তাহলে বাণিজ্যিক খামারের গুরুত্ব দেখলাম, পাশাপাশি জীবন নির্বাহী খামারের গুরুত্ব দেখলাম এবং পরীক্ষা কীভাবে আসে সে বিষয়গুলো জটপট দেখে নিলাম। এখন তাইলে আমরা দ্বিতীয় আরেকটা টপিকসে যাই। দেখো, আমরা হচ্ছে উৎপাদনের উদ্দেশ্যের উপর ভিত্তি করে খামারের প্রকারভেদ দেখছিলাম। ঠিক আছে, কৃষি খামারের প্রকারভেদ দেখছিলাম। এখন আমরা দেখব হচ্ছে মালিকানার ভিত্তিতে খামার আবার কয় প্রকার? 3 প্রকার। মালিকানার ভিত্তিতে খামার কয় প্রকার? বা এমসিকিউতে কিন্তু আসে। মালিকানার ভিত্তিতে খামার কয় প্রকার? 3 প্রকার। যদি উৎপাদনের ভিত্তিতে বলে তাহলে আমরা উৎপাদনের যে হচ্ছে উদ্দেশ্য সেটার উপর ভিত্তি করে আমাদের খামার হয়ে হচ্ছে 2 প্রকার। কি? একটা হচ্ছে জীবন নির্বাহী খামার আর একটা হচ্ছে আমার বাণিজ্যিক খামার। কিন্তু যখন আমার মালিকানার ভিত্তিতে খামার বলবে তখন খামার কয় প্রকার হবে? 3 প্রকার। যেমন দেখো, একটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন খামার। প্রথমটা কি খামার? ব্যক্তি মালিকানাধীন খামার। এরপরটা হচ্ছে সমবায় খামার। দ্বিতীয়টা কি? সমবায় খামার। তৃতীয়টা হচ্ছে যৌথ খামার। তাহলে আমরা একটু ডেফিনিশনগুলো একটু দেখে নিই। দেখো, যে খামার সম্পূর্ণ ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হয় তাকে কি বলে? ব্যক্তি মালিকানাধীন। এটার মধ্যে হচ্ছে ব্যক্তি মালিকানাধীন খামারের সম্পূর্ণ সংজ্ঞাটা চলে আসে। যে খামার ব্যক্তি মালিকানাধীন সেটাকে কি বলা হচ্ছে? মূলত ব্যক্তি মালিকানাধীন খামার বলা হচ্ছে। যে খামার সম্পূর্ণ ব্যক্তিগত মালিকানায় কি হয়? পরিচালিত হয় তাকে আমরা কি বলি? ব্যক্তি মালিকানাধীন খামার বলি। এরপরে আছে হচ্ছে সমবায় খামার। আমরা সমবায় সমিতি দেখি না? সমবায় সমিতি রাস্তাঘাটে দেখবা, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে আমরা হচ্ছে বিশেষ সমবায় সমিতি দেখি সবগুলা। সমবায় সমিতি বিষয়টা হচ্ছে স্বেচ্ছায় পরস্পর কি হবে? মিলিত হবে। স্বেচ্ছায় পরস্পর মিলিত হয়ে যদি কোনো সমিতি গঠন করে তাকে আমরা কি বলি? সমবায় সমিতি বলি। তার মানে দেখো, স্বেচ্ছায় যে হচ্ছে তারা যে মিলিত হয়ে সমিতি গঠন করলে যদি কি হয়ে যায়? সমবায় সমিতি হয়ে যায়। তাহলে সমবায় খামার কোনটি হবে? যদি কৃষকেরা স্বেচ্ছায় কি করে? পরস্পরের জমি একত্রিত করে বৃহদায়তন খামার গঠন করেন। কি করেন? তাদের কৃষকদের কি আছে? জমিগুলোকে একত্রিত করে যদি সমবায় হিসেবে কি করে? তারা বৃহদায়তন করে উৎপাদন করে, তখন আমরা তাকে কি বলবো? সমবায় খামার বলবো। কি বলবো ভাইয়া? সমবায় খামার। যেমন দেখো, বাংলাদেশের হচ্ছে মিল্ক বিটা সমবায় খামার। বাংলাদেশের মিল্ক বিটা এক ধরনের কি? সমবায় খামারের অন্তর্ভুক্ত। তোমাদের কিন্তু ভাই এমসিকিউতে দিতে পারে। এরপরে দেখো যৌথ খামার বিষয়টা কি? যে খামারে কৃষকরা নিজেদের জমি এবং হচ্ছে মূলধন, কি বলছি ভাইয়া? আবার দেখো যৌথ খামার কি বিষয়টা? এখানে যে হচ্ছে আমার যে জমির পাশাপাশি আমার হচ্ছে মূলধন কি? আমার হচ্ছে টাকা পয়সা আসতে পারে। এর পাশাপাশি হচ্ছে আমার যে মেশিনারি, অন্যান্য সেসব মূলধন একত্রিত করে আমরা হচ্ছে যৌথভাবে কৃষিকাজ এবং হচ্ছে খামারের অন্যান্য কার্যাবলী যদি পরিচালনা করি এবং কৃষক তার নিজস্ব শ্রমের ব্যয়িত সময় ও মান অনুসারে ফসলের কি পাবে? অংশ পাবে। আমরা যতটুকু পরিশ্রম করব এবং হচ্ছে যতটুকু কি দিব? আমার হচ্ছে মূলধন দিব, তারই প্রেক্ষিতে আমি যদি যে হচ্ছে উৎপাদন হবে সেখান থেকে যদি আমি যদি ভাগ পাই তখন আমরা তাকে কি বলবো? যৌথ খামার বলবো। যেমন উদাহরণ হতে পারে রাশিয়ার এক সময়ের হচ্ছে টুজ আর্টেন ইত্যাদি। তোমার এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দুইটি, সেটি হচ্ছে একটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন খামার কাকে বলে এটি আসে, এবং পাশাপাশি হচ্ছে সমবায় খামার। এই সমবায় খামারটা হচ্ছে খুবই গুরুত্ব দিয়ে দেখবা, কারণ জ্ঞানমূলক প্রশ্নে খুবই আসে এই প্রশ্নটা। কোনটা ভাইয়া? সমবায় খামার। এরপরে দেখি আমরা হচ্ছে ফসল উৎপাদনের ভিত্তিতে খামার আবার হচ্ছে 3 প্রকার। ফসল উৎপাদনের ভিত্তিতে এই 3টি প্রকার অবশ্যই দেখবা এখান থেকে কোনো না কোনো বোর্ডে একটা জ্ঞানমূলক প্রশ্ন অবশ্যই থাকে। বিশেষ করে মিশ্র খামারের এই বিষয়টা কিন্তু আমাদের জ্ঞানমূলক প্রশ্নে বেশি চলে আসে। দেখো, তাহলে আমরা দেখি ফসল উৎপাদন যে করব তার উপর ভিত্তি করে খামার কয় প্রকার? 3 প্রকার। প্রথমটা কি? বিশেষায়িত খামার। এই যে বিশেষায়িত খামার বিষয়টা কি? কোনো একটি খামার বিশেষ ফসল উৎপাদনের জন্য, যদি কোনো একটি খামার বিশেষ একটি ফসল উৎপাদনের জন্য নিয়োজিত থাকে, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? বিশেষায়িত খামার বলবো। কি বলছি? বিশেষ কিছু উৎপাদনের জন্য যদি কোনো খামার নিয়োজিত থাকে তাকে আমরা কি বলবো? বিশেষায়িত খামার। আবার বলো, কোনো খামার যদি কোনো বিশেষ কিছু উৎপাদনের জন্য নিয়োজিত থাকেন তাকে আমরা কি বলবো?
বিশেষায়িত খামার বলবো। এই যে বিশেষ কিছু উৎপাদন করলে তার মানে তুমি অত্যধিক মুনাফা অর্জন করতে পারবা। দেখো বিশেষায়িত খামারে সর্বোচ্চ মুনাফা কি করা যায়, অর্জন করা যায়। সর্বোচ্চ মুনাফা অর্জন করার জন্য এ ধরনের ফার্মে ব্যবহৃত উৎপাদন কৌশল মূলধন নিবিড় হয়, কারণ এখানে অনেক বেশি হচ্ছে মূলধন দেওয়া হয়। এরপরে দেখো বহুমুখী খামার, একই খামারে একটি ফসলের পরিবর্তে বিভিন্ন ফসল যদি উৎপাদন করা হয়। কি বলছে ভাই, বহুমুখী খামারে কিরকম, শুধুমাত্র একটি বিশেষ কিছু উৎপাদন করবে না, বিশেষ কিছুর পাশাপাশি বহুমুখী ফসল ফলাবে। তখন আমরা কি বলতে পারবো, তাকে বহুমুখী খামার। বহুমুখী খামার বিভিন্ন ফসল উৎপাদন করবে। যেমন মনে করো আমরা এক পাশে কি দিলাম, আলু চাষ করলাম, এর পাশাপাশি হচ্ছে আমরা পেঁয়াজও চাষ করলাম, তখন আমরা সেটাকে কি বলতে পারবো, বহুমুখী খামার বলতে পারবো। এরপরে দেখি আমরা হচ্ছে আরেকটি খামার, সেটা হচ্ছে মিশ্র খামার। মিশ্র খামার, মিশ্র খামার কি ভাইয়া, আমরা হচ্ছে এক পাশে ফসল উৎপাদন করব, অন্য পাশে আবার পশুপালন করব। অন্য পাশে কি করব, পশুপালন করব। দেখো যে খামারের একাংশে ফসল উৎপন্ন করব এবং অন্য অংশে পশুপালন করব, অন্য অংশে কি করা হবে, পশুপালন করা হবে, এমন খামারকে কি বলা হচ্ছে, মিশ্র খামার। অর্থাৎ এক পাশে তোমার কি থাকবে, ফসল থাকবে, অন্য পাশে কি থাকবে, পশুপালন থাকবে। এরকম খামার বাংলাদেশে কোথাও দেখবে না, বাংলাদেশে কোথাও আমরা দেখতে পাই না। কেন দেখতে পাই না, কারণ দেখো অন্যান্য দেশে যদি এরকম যদি চাষাবাদ করে, তাহলে তাদের এই যে গরু ছাগলগুলো থাকে, সেগুলো গিয়ে হচ্ছে তাদের ফসল ফলাদি খেয়ে ফেলে না। কিন্তু বাংলাদেশের যে হচ্ছে গরু ছাগলগুলো আছে সেগুলোকে তুমি যতই বেঁধে রাখো না কেন, তবুও অন্যের জমিতে গিয়ে তোমার ধান চাষ সেগুলো খেয়ে ফেলবে। আর এখানে যদি তুমি যদি এক পাশে যদি ধান গম লাগাও বা হচ্ছে আলু চাষাবাদ করো, অন্য পাশে যদি তুমি যদি গরু ছাগল যদি এগুলো যদি রাখো, তাহলে বিড়ালকে তুমি যে ওই যে শুটকি মাছ কি করতে দেওয়া, এরকম হয়ে যাবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে অন্যরকম হয়ে যায়। সেজন্য আমাদের দেশে হচ্ছে মূলত কি দেখা যায় না, মিশ্র খামারের তেমন একটা প্রভাব আমরা দেখি না। তবে বাইরের দেশে কোথায় কোথায় দেখা যায়, ইউরোপ, কানাডা, যুক্তরাষ্ট্র এবং হচ্ছে এরূপ হচ্ছে মূলত আমরা খামার দেখতে পাই। বিশেষ করে হচ্ছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা ইত্যাদি দেশের মধ্যে আমরা কিন্তু দেখতে পাই কি, এই যে মিশ্র খামারের অবস্থা। কিন্তু আমরা বাংলাদেশে এগুলো দেখতে পাই না। কেন দেখতে পাই না, বাংলাদেশের মানুষের চেয়ে এই যে গরু ছাগলগুলো আরো বেশি চোর হয়। হ্যাঁ, এই তো আবার গরু ছাগল বলে আর কি। এই তো আমাদের বিখ্যাত আমাদের পৌরনীতিবিদ, ঠিক আছে, তৌফিক ভাই চলে আসছে। তৌফিক ভাই আলমগীরের দুঃখ বুঝতেছে, তার সাবানা আছে নাকি নাই তা সম্পর্কে জানতে যাচ্ছে। যদি আলমগীর থেকে থাকো তাহলে ভাইয়ের যথাযথ প্রশ্নের উত্তর দিয়ে দাও। ঠিক আছে, তাহলে আমরা ইতিমধ্যে দেখে নিলাম কৃষি খামারের যত প্রকারভেদ রয়েছে সেসব প্রকারভেদ সম্পর্কে। কিন্তু তোমাদেরকে একটা লাস্টে যে বিষয়টা বলছি সেটা কি, মিশ্র খামার, এটি হচ্ছে অনেক বেশি মনে রাখবা, কারণ হচ্ছে এটি থেকে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, আমাদের জ্ঞানমূলক প্রশ্ন হয়ে থাকে কোনটি থেকে, মিশ্র খামার থেকে। মিশ্র খামার কি, এই বিষয়টা কিন্তু আসে বারবার আসে। ঠিক আছে, এখন তাইলে আমরা আয়তনের ভিত্তিতে একটু হচ্ছে খামারের প্রকারভেদ দেখি। কিসের ভিত্তিতে ভাইয়া, আয়তনের ভিত্তিতে আমরা হচ্ছে একটু খামারের একটু প্রকারভেদ দেখি। আয়তনের ভিত্তিতে খামারের প্রকারভেদ দেখো, আমাদের আয়তনের ভিত্তিতে খামার কয় প্রকার, মূলত 4 প্রকার। আয়তনের ভিত্তিতে খামার কয় প্রকার, 4 প্রকার। কয় প্রকার ভাইয়া, আয়তনের ভিত্তিতে খামার 4 প্রকার। এগুলোই কিন্তু আবার আমাদের এমসিকিউতে ভাইয়া দিয়ে দিই। এই যে আয়তনগুলো একটু হচ্ছে আমাদের মনে রাখতে হবে। দেখো প্রান্তিক খামার, প্রথমে কি খামার, প্রান্তিক খামার যে খামারের আয়তন 0.05 থেকে 0.49 একর। কত থেকে কত, 0.05 থেকে 0.49, অর্থাৎ 49 একর হয়। 0.49 একের চেয়ে কম। ঠিক আছে, একের চেয়ে কম, অর্ধেকের চেয়ে কম। দেখো 0.05 থেকে 0.49 একর পর্যন্ত হয়, তাকে আমরা কি বলি, প্রান্তিক খামার। এরপরে যে হচ্ছে খামার আছে সেটা হচ্ছে ক্ষুদ্রায়তন খামার। ক্ষুদ্রায়তন খামার কোনটা, যে খামারের আয়তন ছোট।
কেমন ছোট? 0.50 থেকে 2.49 একর, 2.49 একর। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ক্ষুদ্রায়তন কামার। ক্ষুদ্রায়তন কামার এমসিকিউতে কিন্তু আসবে। আমি যে সামনে এমসিকিউ পরীক্ষা নেব ওখানে অবশ্যই এগুলো দিয়ে দিব। দেখি তোমরা কয়জন উত্তর করতে পারো। এর পাশাপাশি হচ্ছে মাঝারি কামার। মাঝারি কামারের আয়তন কেমন? 2.50 থেকে 7.49 7.49 একর। তাকে আমরা কি বলি? মাঝারি কামার বলি। আরেকটা আছে হচ্ছে বৃহদায়তন কামার। বৃহদায়তন কামার আমরা তাহলে কয় ধরনের খামার পাইলাম? 4 ধরনের খামার। কি কি? প্রান্তিক কামার, প্রথমটা কি? প্রান্তিক কামার, এরপরে ক্ষুদ্রায়তন কামার, এরপরে মাঝারি কামার, এরপরে হচ্ছে বৃহদায়তন কামার। বৃহদায়তন কামারের আয়তন কত? 7.5 একর বা তার বেশি। 7.5 একর বা তার বেশি যে খামার তাকে আমরা কি বলতে পারি? বৃহদায়তন কামার। যে খামারের আয়তন 7.5-এর সে কম না তাকে আমরা কি বলবো? বৃহদায়তন কামার। অর্থাৎ যে খামারের আয়তন 7.5-এর চেয়ে বেশি তাকে আমরা কি বলবো? বৃহদায়তন কামার। আবার যে খামারের আয়তন 2.50 থেকে 7.49 তাকে আমরা কি বলবো? মাঝারি খামার। কি খামার ভাইয়া? মাঝারি কামার। আমরা আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, যারা যারা ক্লাসে আসো তারা হচ্ছে অবশ্যই কমেন্ট করবা, কমেন্টে জানিয়ে দিবা। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়টিও জেনে নিলাম। এরপরে চলে যাচ্ছি। এরপরে দেখি আমরা তাহলে খামারের আয়তনের ভিত্তিতে খামারের প্রকারভেদ দেখলাম। এখন দেখবো তাহলে আদর্শ কামার। আদর্শ কামার বিষয়টা কি? দেখো, যে কামারে তোমার যা কিছু আছে, ঠিক আছে, আদর্শ কামার হচ্ছে যেখানে উৎপাদনের বিভিন্ন যে হচ্ছে উপাদান রয়েছে, উৎপাদনের আমরা হচ্ছে উপকরণ যেগুলো বুঝি, ভূমিশ্রম, মূলধন সংগঠন ইত্যাদি, এগুলোকে তুমি যখন কাজে লাগানোর ফলে উপাদানের যে হচ্ছে সুষ্ঠু প্রয়োগ করবা, সুষ্ঠু প্রয়োগ করে তুমি যদি সর্বোচ্চ ফসল যদি উৎপাদন করতে পারো, তখন আমরা তাকে বলি হচ্ছে মূলত আদর্শ কামার। কি বলে তাকে? আদর্শ কামার। দেখো, আদর্শ কামার বলতে বোঝায় যেখানে উৎপাদনের বিভিন্ন উপাদানের সুষ্ঠু প্রয়োগের মধ্য দিয়ে, সুষ্ঠু প্রয়োগের ফলে একর প্রতি সর্বাধিক কৃষি ফলন হবে বা হচ্ছে সর্বাধিক কৃষি ফলনের লক্ষ্যে চাষাবাদ হবে, তাকে আমরা কি বলবো? আদর্শ কামার। কি বলছি ভাইয়া? আদর্শ কামার। এই যে বিভিন্ন দেশে আদর্শ কামারের আয়তন বিভিন্ন রকম হয়। বাংলাদেশে কৃষি কামারের যে হচ্ছে আদর্শ কামারের আয়তন, বাংলাদেশে এই প্রশ্নটি কিন্তু আসে। বাংলাদেশে আদর্শ কামারের আয়তন কত? বাংলাদেশে আদর্শ কামারের আয়তন হচ্ছে সাধারণত 3 একর। 3 একর জমিকে আদর্শ কামার হিসেবে কি করা হয়? বিবেচনা করা হয়। বাংলাদেশে কয় একর জমিকে আদর্শ কামার হিসেবে বিবেচনা করা হয়? যদি প্রশ্ন আসে তাহলে উত্তর করবা কি? 3 একর জমিকে। কয় একর ভাইয়া? 3 একর জমিকে। আমরা কি বলছি? বিভিন্ন দেশে আদর্শ কামারের আয়তন বিভিন্ন রকম হয়। তাহলে দেখি বাইরের দেশগুলোতে কেমন হতে পারে। দেখো, যুক্তরাষ্ট্রে আদর্শ কামারের আয়তন 150 একর। তার মানে চিন্তা করো, 100 কত একর? 50 একর। তাদের তো অত্যধিক জমি আছে, সেজন্য তাদের আদর্শ কামারের পরিমাণ কত বলা হচ্ছে? 150 একর। এর পাশাপাশি চীনে আরো বেশি। চীনে কত একর? 325 একর। এর পাশাপাশি জার্মানিতে হচ্ছে শুধু 21 একর, বেলজিয়ামে 14 একর, সর্বশেষ আমাদের বাংলাদেশে কত একর? 3 একর। 3 একর, ঠিক আছে। বাংলাদেশে সাধারণত 3 একর জমিকে আদর্শ খামার হিসেবে বিবেচনা করা হয়। এই প্রশ্নটি বিগত সালে আসছিল বা এবছরও আসতে পারে। বাংলাদেশে কত একর জমিকে আদর্শ খামার হিসেবে বিবেচনা করা হয়? 3 একর জমিকে। কত একর ভাইয়া? 3 একর জমিকে। কত একর? 3 একর জমিকে। 3 একর জমিকে আদর্শ কামার হিসেবে বিবেচনা করা হয়। এরপরে দেখো, এরপরে আমরা একটা, আচ্ছা এই অংশটুকু আমরা একটু জাস্ট রিডিং পড়বো, এখান থেকেও কিন্তু আমাদের এমসিকিউ হয়ে থাকে। দেখো, বাংলাদেশের অধিকাংশ খামারে জীবন ধারণ উপযোগী খামার আমরা দেখেছি কি? বাংলাদেশে যেসব খামার হয় বিশেষ করে হচ্ছে শুধুমাত্র পারিবারিক জীবন নির্বাহের জন্য হয়ে থাকে। কেন হয়ে থাকে? কারণ আমাদের দেশে যে হচ্ছে কৃষকগণ আছে তারা হচ্ছে তাদের যে অর্ধেকের কি নাই, বসত ভিটাটাও নাই। সুতরাং তারা কি জমি চাষাবাদ করার জন্য, তাদের তো জমি নাই, সুতরাং তারা কি করে থাকে? বর্গা নিয়ে জমি চাষাবাদ করে থাকে। শুধুমাত্র তারা এই যে বর্গা নিয়ে যদি জমি চাষ করে তাহলে তাদের ফসলটা ফলিয়ে তারা হচ্ছে নিজের ভরণ পোষণটা উঠাতে পারে। এর পাশাপাশি তারা হচ্ছে বাড়তি আর হচ্ছে কোনো ধরনের লাভবান হতে পারে না। ফলে আমাদের যে হচ্ছে অধিকাংশ খামার সেগুলো শুধুমাত্র কি কোন রকম হয়ে থাকে? জীবন ধারণ উপযোগী খামার, যেখানে কৃষক তার পরিবারের ভরণ পোষণের জন্য হচ্ছে প্রয়োজনীয় সম্ভাব্য সকল কৃষি পণ্য কি করে থাকে? উৎপাদনের চেষ্টা করে থাকে। বাংলাদেশের
বাংলাদেশের 75% ভূমি কৃষক নিজেই নিজের জমি চাষ করে। ঠিক আছে, প্রায় 75% কৃষক নিজের ভূমিতেই, ঠিক আছে, ভূমিতেই নিজের কি করে থাকে, জমি চাষ করে থাকে। এরপরে 25% জমি বর্গা চাষের অধীন। কিসের অধীনে ভাইয়া? 25% জমি কি নিয়ে থাকে? বর্গা নিয়ে থাকে। প্রায় 40% কৃষক পরিবার বর্গা চাষী। দেখো, শতভাগের মধ্যে আমাদের হচ্ছে মূলত 40% কৃষক কি নিয়ে থাকে? 40% কৃষক পরিবার বর্গা চাষী, অর্থাৎ হচ্ছে বর্গা নিয়ে কি করে থাকে? জমি চাষ করে থাকে। এবং 48% কৃষকের পরিবার কিহীন বা মূলত ভূমিহীন। তার মানে দেখো, এটা কিন্তু পরীক্ষা আসে। আমাদের দেশে ভূমিহীন কৃষকের পরিমাণ কতজন? তাহলে আমরা উত্তর করবো কি? 48%। 48% বা হচ্ছে 48 জন, 100 এর মধ্যে 48 জন কৃষকই মূলত ভূমিহীন, তাদের হচ্ছে ভূমি নাই, পরিবার ভূমিহীন। এরপর দেখো, মোট কৃষিজাতের শতকরা প্রায় 88.49 ভাগই হলো জীবন ধারণ উপযোগী এবং হচ্ছে ক্ষুদ্র আয়তনের 0.05 থেকে হচ্ছে 2.49 একক, যা হচ্ছে আমরা হচ্ছে কৃষি খামার আয়তনের মধ্যে দেখছিলাম। এর পাশাপাশি হচ্ছে মাঝারি আয়তনের যে হচ্ছে জুট প্রায় হচ্ছে 10.34 ভাগ, যেটা হচ্ছে 2.50 থেকে 7.49 একর। এবং বৃহৎ আয়তন যে হচ্ছে জুটগুলো আছে তার মধ্যে খুবই কম দেখতে পাই আমরা, শুধুমাত্র 1.17 ভাগ, অর্থাৎ শুধুমাত্র 1 ভাগই দেখতে পাই যারা হচ্ছে কৃষকদের মধ্যে বৃহৎ আয়তন যে হচ্ছে বৃহৎভাবে হচ্ছে তারা চাষাবাদ করে থাকে, তাদের জমির পরিমাণ হয়ে থাকে মূলত 7.49 থেকে একটু বেশি। ঠিক আছে, 7.50 একরের বেশি। 7.50 একরের বেশি কৃষক জমি চাষাবাদ করে থাকে মাত্র 1%। ঠিক আছে, মাত্র 1% কৃষকই 7.50%-এর অধিক জমি চাষাবাদ করে থাকে। আর বাদ বাকি 99% কৃষক মূলত মাঝারির থেকেও কম হারে জমি চাষাবাদ করে থাকে। যেমন দেখো, ক্ষুদ্রায়তন খামারের 88.49 ভাগ, 88 অর্থাৎ 89 ভাগই জমি চাষাবাদ করে থাকে মাত্র কত? এই যে ক্ষুদ্রায়তন ভাবে। এই বিষয়টা কিন্তু আমাদের ভাই পরীক্ষা আসবে। ঠিক আছে, এমসিকিউতে কিন্তু এগুলো চলে আসে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো, তাহলে আমরা এবার আসি হচ্ছে কৃষি পণ্যের বিপণন। এই টপিক্সটা থেকে কৃষি পণ্যের বিপণন দ্বিতীয় অধ্যায়ে আমাদের অত্যধিক টপিক্স রয়েছে এবং দ্বিতীয় অধ্যায় থেকে সর্বোচ্চ প্রশ্ন প্রত্যেকটা বছরই হয়ে থাকে। যেমন গত বছর প্রত্যেকটা বোর্ডে 2টা করে সিকিউ আসছে, প্রত্যেকটা বোর্ডে 2টা করে সিকিউ। তুমি ঢাকা বোর্ড বলো, কুমিল্লা বোর্ড বলো, ময়মনসিংহ চট্টগ্রাম বোর্ড বলো, প্রত্যেকটা বোর্ডে 2টা করে সিকিউ আসছে। কোন অধ্যায় থেকে? দ্বিতীয় অধ্যায় থেকে। দেখো, তোর মধ্যে সবচেয়ে বেশি সিকিউ আসছে হচ্ছে কৃষি পণ্যের বিপণন থেকে। কৃষি পণ্যের বিপণন এই টপিকস থেকে বিগত সালে সর্বোচ্চ সিকিউ আসছে। তোমরা মিলিয়ে নিতে পারো, তোমাদের যার যে বই আছে ওই বইয়ে দেখতে পারো। প্রথম আসে হচ্ছে বিপণন বিষয়টা কি? দেখো, এই যে বিপণন, আমরা হচ্ছে কৃষি পণ্যের বিপণন জানার আগে বিপণন বিষয়টা কি সে সম্পর্কে একটু জেনে নিই। দেখো, উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছানো পর্যন্ত কি বলছি এখানে লিখে দিচ্ছি। দেখো, উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছানো পর্যন্ত যাবতীয় কর্মকাণ্ডই হচ্ছে তোমার কিসের অন্তর্ভুক্ত? বিপণনের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? বিপণনের অন্তর্ভুক্ত। কি বলছি ভাই? বিপণনের অন্তর্ভুক্ত। আবার দেখো, মনে করো আমি উৎপাদক, আমার কাছ থেকে কোনো একটি পণ্য যদি আমি উৎপাদন করি, সেটা তোমার কাছে পৌঁছানো পর্যন্ত যতগুলো ধাপ অতিক্রম করতে হবে, প্রত্যেকটা ধাপই কিসের অন্তর্ভুক্ত? বিপণনের অন্তর্ভুক্ত। দেখো, তাইলে এখন দেখি কৃষি পণ্যের বিপণন বিষয়টা কি। কৃষি পণ্যের বিপণন বলতে কৃষি পণ্যের ক্রয় বিক্রয় বা হচ্ছে বাজারজাতকরণ ব্যবস্থাকে বোঝায়। এই যে বাজারজাতকরণ ব্যবস্থা, তার মধ্যে কি কি চলে আসে? দেখো, প্রথমত
আমি যদি দেখি এই ব্যবস্থার মধ্যে বিভিন্ন কার্যাবলী হলো পরিকল্পনা প্রণয়ন। প্রথমে আমরা যদি একটা, আমার গায়ে একটা হচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ, হুডি দেখতে পাচ্ছ। কি দেখতে পাচ্ছ ভাইয়া? হুডি দেখতে পাচ্ছ। এই যে হুডিটা কি দেখতে পাচ্ছ? একটা হচ্ছে মনে করো হুডি। এই হুডিটা প্রথম হচ্ছে উৎপাদন করার আগে এই যে এখানে হচ্ছে সুতা লাগছিল। প্রথমে কি সুতাগুলো কোত্থেকে আসছে? তুলা থেকে আসছে, ঠিক আছে? তুলা থেকে সুতা হয়েছে, সুতা থেকে হচ্ছে আমার এই কাপড়টা হয়েছে। আবার অনেক ধরনের কিন্তু কালারের এখানে ইউজ হয়েছে, সংমিশ্রণ হয়েছে। এখন দেখো এর মধ্যে কি কি লাগছে? আমার পরিকল্পনা প্রণয়ন করা লাগছে। পরিকল্পনা প্রণয়নের পরে এটির ক্ষেত্রে আবার অর্থের যোগান দেওয়া লাগছে, কারণ আমি যে এমন একটা প্রোডাক্ট উৎপাদন করব যেটা আমাকে কি করতে হবে? প্রথমে ইনভেস্ট করা লাগবে। এরপরে আমি কি করতে পারবো? এরপর হচ্ছে আমি হচ্ছে পণ্যটা উৎপাদন করতে পারবো। এখন পণ্য যে উৎপাদন করছি, হঠাৎ করে তো আমি তো এটা বিক্রি করতে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে? গুদামজাতকরণ করতে হবে। এরপরে আমি যে স্থানে পণ্যটা কি করছি? উৎপাদন করছি। মনে করো আমার এই হুডিটা উৎপাদন হয়েছে ঢাকায়, কিন্তু আমি এখন পড়তেছি এটা কোথায়? রাজশাহী। তার মানে দেখো ওখান থেকে, ঢাকা থেকে তো আমি হুট করে ওইখান থেকে গিয়ে তো কিনি নাই, তাহলে এটা এখানে রাজশাহীর দোকানে আসা পর্যন্ত অনেকগুলো কি হয়েছে? ধাপ অতিক্রম হয়েছে। সবগুলো আবার কিসের অন্তর্ভুক্ত? বিপণনের অন্তর্ভুক্ত। দেখো এটা হচ্ছে পরিবহনে ছড়িত, এটা এখানে আসছে রাজশাহীতে। এর পাশাপাশি আমাদের কি করা লাগছে? ঝুঁকি গ্রহণ করা লাগছে। কেমন ঝুঁকি? আমি যে পণ্যটা পাঠাচ্ছি ঠিক মতো যাচ্ছে কিনা, আবার আমি যে পণ্যটা উৎপাদন করছি সেটা জনগণ খাবে কিনা, এটিও আর একটা ঝুঁকি থেকে যায়। এর পাশাপাশি হচ্ছে পণ্যের মান কেমন, এর পাশাপাশি হচ্ছে বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ, এবং পাশাপাশি হচ্ছে আমি যে বিশেষ করে পণ্যটা উৎপাদন করছি এটা তো সবাই তো জানে না, আমার এই ডিজাইনের পণ্যটা আমি কিভাবে হচ্ছে অন্যদের কাছে পৌঁছাবো, এই বিষয়টাও এই যে এই ক্ষেত্রে কাজে লাগে। এবং পাশাপাশি হচ্ছে প্যাকেটকরণ, একটা পণ্যের প্যাকেটকরণ, এবং পাশাপাশি হচ্ছে বিক্রয় প্রবৃত্তি। আমার সবই কাজ, একটা পণ্য মূলত উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যতগুলো ধাপ অতিক্রম করতে হয়, প্রত্যেকটা ধাপই এক একটা কিসের অন্তর্ভুক্ত ভাইয়া? আমার বিপণনের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? বিপণনের অন্তর্ভুক্ত। এরকম এই যে কৃষি পণ্যের বিপণন মানে হচ্ছে কৃষি পণ্য উৎপাদন করে তোমার কৃষি পণ্য ক্রয় বিক্রয়, অর্থাৎ হচ্ছে ক্রেতা এবং হচ্ছে বিক্রেতার মধ্যে যে হচ্ছে বাজারজাতকরণ, তার যে হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলে থাকি? কৃষি পণ্যের বিপণন বলে থাকি। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। আমরা তাহলে আরেকটু বিষয় দেখি। এর মধ্যে আমরা প্রথমে দেখি কৃষি পণ্যের বাজার কাঠামো। কৃষি পণ্যের বাজার কাঠামো মূলত কয় প্রকার? 3 প্রকার। কৃষি পণ্যের বাজার কাঠামো কয় প্রকার? আমরা যে কৃষি পণ্যটা উৎপাদন করলাম, এখন যে আমরা যে বাজারজাতকরণ করব, তার মধ্যে বাজার কাঠামো কয় প্রকার হয়ে থাকে? মূলত 3 প্রকার। প্রথমটা কি? প্রাথমিক বাজার। কি বাজার ভাইয়া? প্রাথমিক বাজার। এরপর হচ্ছে মাধ্যমিক বাজার, আরেকটা হয়ে থাকে হচ্ছে খুচরা বাজার। এই যে দেখো প্রাথমিক বাজার কোনটা? কৃষি খামারের কাছাকাছি স্থানে যেটা আমি যদি পণ্যটা যদি বিক্রি করি, তখন সেটা হবে আমার প্রাথমিক বাজার। আবার আমি যদি কোনো একটা আড়ত বা হচ্ছে পাইকারি ব্যবসায়ীদের কাছে যদি আমার পণ্যটা বিক্রি করি, তাহলে সেটা হবে আমার মাধ্যমিক বাজার। আবার আমি যদি ভোক্তাদের কাছে যদি চূড়ান্ত আমি একটা পণ্য উৎপাদন করছি, সরাসরি আমি যদি ভোক্তার কাছে যদি এই পণ্যটা যদি বিক্রি করি, তাহলে আমার সেটা হবে মূলত খুচরা বাজারের অন্তর্ভুক্ত। ওই যে আমরা হচ্ছে খুচরা বাজার বাংলাদেশে তেমন একটা নাই বললে চলে, কারণ হচ্ছে আমাদের এখানে মধ্যস্বত্বভোগী বেশি, ঠিক আছে? দালাল বেশি যেটাকে বলে, একদম যেটা হচ্ছে দালাল বলে, যেটিকে দালালদের কারণে আমরা হচ্ছে খুচরা বাজার বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে কম দেখতে পাই। ঠিক আছে, আমরা তাইলে এখন এই যে কৃষি পণ্য বিপণন দেখছি, কৃষি পণ্য বিপণনের কিছু হচ্ছে কি রয়েছে ভাইয়া? অসুবিধা রয়েছে, সমস্যা রয়েছে। কৃষি পণ্য বিপণনের কিছু কি রয়েছে? সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো কিন্তু আমাদের জানা লাগবে, কারণ আমাদের পরীক্ষায় দিয়ে থাকে এই যে সমস্যাগুলো, ঠিক আছে? আমাদের কিন্তু পরীক্ষায় এসে থাকে এই যে সমস্যাগুলো নিয়ে আমাদের কি দিয়ে থাকে? পরীক্ষায় উদ্দীপক দিয়ে থাকে। প্রথমে তাইলে আমরা একটু দেখে নিই বাংলাদেশের কৃষিজাত পণ্য বিপণনের সমস্যা বলি। বাংলাদেশে যে হচ্ছে কৃষিজাত যেসব পণ্যগুলো আছে, সেগুলো যে হচ্ছে বিপণন বলতে এই যে হচ্ছে উৎপাদনকারী আছে, উৎপাদন করতেছে, ঠিকই আমার কাছে আসা পর্যন্ত যতগুলো ধাপ অতিক্রম করা লাগতেছে, সেই সব ক্ষেত্রে যতগুলো সমস্যার সম্মুখীন হয়, প্রত্যেকটা কিন্তু কিসের অন্তর্ভুক্ত? এই যে পণ্য বিপণনের সমস্যার অন্তর্ভুক্ত। যেমন দেখো প্রথমে আসে হচ্ছে পণ্যের নিম্নমান। আমরা যে হচ্ছে পণ্যগুলো উৎপাদন করি, ঠিক আছে, এক একটার মান এক এক রকম হয়, সবটা কিন্তু একই রকম হয় না।
ঠিক আছে, কিছু হয় নিম্নমানের, কিছু হচ্ছে উচ্চ মানের, এরকম হয়ে থাকে প্রথমত। দ্বিতীয়ত পণ্যের শ্রেণী বিভাগ এবং হচ্ছে নমুনাকরণের অভাব লক্ষ্য করা যায়। এটিও একটা হচ্ছে আমাদের যে হচ্ছে পণ্য হচ্ছে বিপণনের সমস্যা। এর পাশাপাশি হচ্ছে কৃষকদের দরিদ্রতা। দেখো আমাদের দেশে হচ্ছে যেসব কৃষকরা আছে তাদের অধিকাংশই কিভাবে দরিদ্র, যার কারণে তারা একটা হচ্ছে পণ্য বিপণন পর্যায়টা সঠিকভাবে করতে পারে না। কেন পারে না? দেখো এর পাশাপাশি রয়েছে হচ্ছে এই যে মধ্যবর্তী ব্যবসায়ীদের অস্তিত্ব। আমাদের দেশে কি রয়েছে ভাই? অধিক বেশি দালাল রয়েছে, দালাল কার্যক্রম পরিচালিত হয় দেশে। যেমন দেখো আমি যে উৎপাদনকারী, আমার থেকে যদি আমি যে হুডি বিক্রেতা, আমার থেকে তুমি যদি সরাসরি যদি হুডিটা যদি কিনতে পারো, তাহলে মিনিমাম 200 থেকে 150 টাকা কম দামে কিনতে পারবা। আবার আমি যদি অন্যের মাধ্যমে যদি সেটা যদি বিক্রি করি, অন্যকে প্রথমে কি করি বিক্রি করি, এরপরে যদি অন্যজন যদি আবার বিক্রি করে, তাহলে সেও কিছু অংশ লাভ করে তারপরে বিক্রি করে। ফলে কি হয়ে যায়? দামটা উৎপাদন করেছে চেয়ে দ্বিগুণ হয়ে যায়, পরবর্তীতে গিয়ে আমরা বুক্তা পর্যন্ত পৌঁছাই, যার কারণে কি হয়? মধ্যবর্তী ব্যবসায়ীদের অস্তিত্বের কারণে আমাদের যে হচ্ছে বিপণনটি বিপদগ্রস্ত হয়ে যায়। এর পাশাপাশি দেখো অনুন্নত পরিবহন ব্যবস্থা। আমাদের দেশে যে হচ্ছে পরিবহন ব্যবস্থা আছে অত্যধিক খরচ, ব্যয়বহুল, যার কারণে যে সব হচ্ছে কৃষকরা আছে, কৃষকদের উপযুক্ত আমরা হচ্ছে আমাদের কৃষকদের অবস্থা কেমন? বিশেষ করে জীবন নির্বাহিকা আমার অন্তর্ভুক্ত কৃষকরা, তারা হচ্ছে নুন আনতে পান্তা পরে হচ্ছে অনুন্নত পরিবহন ব্যবস্থার কারণে তাদের যে হচ্ছে পণ্যের ক্ষেত্রে যে হচ্ছে ব্যয়টা হয়, তারা সেটা সঠিকভাবে দিতে পারে না, ফলে তাদের যে হচ্ছে পণ্য বিপণনের সমস্যা পোহাতে হয়। এর পাশাপাশি কৃষি পণ্যের বাজার সম্পর্কে অনেকে হচ্ছে ধারণায় রাখতে পারেন না, কারণ হচ্ছে আমাদের কৃষি পণ্যের যে হচ্ছে বাজার ব্যবস্থা সেগুলো হচ্ছে আমাদের কোথায় ছাপানো হয়? হয়তো পত্রপত্রিকায় বা হচ্ছে ইন্টারনেটে, আমরা নেটের মধ্যে দেখতে পাই। আমাদের দেখবা হচ্ছে অধিকাংশ কৃষকই কিন্তু আমাদের অনলাইনে তেমন একটা অ্যাড নাই, ফলে আমরা কি দেখতে পাই? এক্ষেত্রে কৃষি যার যে হচ্ছে পণ্যগুলো আছে সেগুলো বিপণনের সমস্যা দেখতে পাই। এর পাশাপাশি দেখো গুদামজাতকরণ এবং হচ্ছে সংরক্ষণের অসুবিধাটা কেমন হয়? যেমন দেখো গুদামজাতকরণের জন্য একটা কিন্তু কি মিনিমাম একটা হচ্ছে খরচের প্রয়োজন হয় গুদামজাতকরণের ক্ষেত্রে, কিন্তু আমার যে হচ্ছে একজন যে প্রান্তিক কৃষক, তার যে নুন আনতে পান্তা ফুরায়, তার তো যে হচ্ছে অন্যের জমি বর্গা নিয়ে সে চাষাবাদ করে, আবার পাশাপাশি তার যে হচ্ছে ফসল উৎপাদন হয় তার অর্ধেক দিয়ে দিতে হয়, আবার সে যে ফসল উৎপাদন করে তার মধ্যে অন্যের থেকে গ্রামের মহাজন থেকে টাকা ধার নিয়ে সে কি করে তাকে উৎপাদন করে থাকে, ফলে তার যে উৎপাদন খরচটা হয় সেটা সে যদি দ্রুততর সময়ে যদি তুলে আনতে না পারে, তাহলে তাকে আবার অধিক বেশি কি সুদের বারটা পোহাতে হয়। ফলে কি করে? সে যত দ্রুত আমার যে হচ্ছে ফলনটা হয়েছে তা দ্রুতই কি বিক্রি করে দিতে চাই, ফলে আমাদের যে হচ্ছে গুদামজাতকরণ এবং হচ্ছে সংরক্ষণের মধ্যে কি একটা হচ্ছে ভারসাম্য থাকে না, ফলে আমাদের অসুবিধার সৃষ্টি হয়। এর পাশাপাশি দেখো বিপণন ঋণের অভাব। এই যে আমার যে হচ্ছে পণ্য বিপণনের ক্ষেত্রে আমার যে হচ্ছে গুদামজাতকরণ এবং পাশাপাশি যে হচ্ছে আমার যে হচ্ছে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা যে খরচ আছে, সেই খরচটা একজন কৃষক ঠিক মতো পোষাতে পারে না। কেন পারে না? তার যে হচ্ছে বিপণন ব্যবস্থার যে হচ্ছে একটা যে কি আছে খরচ আছে, সেই খরচটা কিন্তু তার থাকে না, ফলে সে এটার অভাবে পড়ে তার পণ্যটা দ্রুততম সময়ে বিক্রি করে দিতে হয়, ফলে সে তার যে ন্যায্য মজুরি সেটা পায় না। এর পাশাপাশি দেখো দামের উত্থান পতন। আমাদের দেশে কি হয়? দামের কোনো ধরনের স্থির কোনো দাম নাই। আমাদের দেশে এক এক পণ্যের দাম এক এক রকম এবং হচ্ছে এক এক সময় এক এক রকম আমরা কিন্তু পণ্য বেচা কেনা করি, ফলে হচ্ছে দামের উত্থান পতনের ফলে আমাদের যে হচ্ছে পণ্য বিপণন এটির ক্ষেত্রে সমস্যা পোহাতে হয়। সর্বশেষ হচ্ছে ত্রুটিপূর্ণ ওজন এবং হচ্ছে দাম ব্যবস্থা। ওই যে দাম ব্যবস্থার বিষয়টা তো বললাম, আমাদের হচ্ছে এক এক সময় এক এক দাম ব্যবস্থা, কোনো ধরনের স্থির দাম নাই। এর পাশাপাশি কি হয়? আমাদের এই যে ত্রুটিপূর্ণ ওজন, যারা আমাদের যে হচ্ছে এই যে মধ্যস্থতাকারী যারা থাকে, বিশেষ করে হচ্ছে মধ্যবর্তী ব্যবসায়ী, তারা কৃষকদের থেকে ওজনে মেপে নেয় কিন্তু একরকম, কিন্তু অন্যকে বিক্রি করার সময় তারা কিন্তু বিক্রি করে অন্যরকম। আমাদের দেশের ক্ষেত্রে দেখবা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে যারা হচ্ছে ওজন করে তাদের ক্ষেত্রে বিভিন্ন হেরফের করে দেয়, বিভিন্ন রকম কি করে দেয়? হেরফের করে দেয়। বিশেষ করে চট্টগ্রামে একটা দেখছিলাম আমি, আমাকে আম বিক্রি করতেছে, কি করতেছে ভাইয়া? আম বিক্রি করতেছে। আমি প্রথমে হচ্ছে দরদাম করলাম, 100 টাকা করে আমাকে আম দিবে, 120 টাকার আম, ঠিক আছে। যখন দিচ্ছে তখন কাঁটাটা এমনভাবে ঘুরাই দিছে, যেমন মনে করো এই যে এটা আমি যদি মিটার ধরি, এই যে ছাড়টা মিটারের মনে করো ছাড় অংশ, ঠিক আছে, আমাকে মিটারের হচ্ছে
এই যে একেবারে এক পাশে এনে হচ্ছে মেপে দিচ্ছে, ঠিক আছে। এই এক পাশের মধ্যে এই যে এখানে তো 4টা জায়গা থাকে তাই না, এই 4টা জায়গার মধ্যে একটু হচ্ছে হেরফের করে দিছে, একটু কি করে দিছে, হেরফের করে দিছে কিভাবে, এই জায়গায় একটা হচ্ছে উনি হচ্ছে ম্যাটা ঢুকাই দিছে, ওই যে বোতলের যে হচ্ছে ম্যাটা থাকে না ডাকনা, ওই ডাকনাটা এই জায়গায় ঢুকাই দিছে, যার কারণে মিটারের মধ্যে যে হচ্ছে ভারসাম্যতাকে উঠা নাই। ফলে আমার এই জায়গা দিয়ে যদি আমজদিকটা যদি মাপে তাহলে আমার কি হয়ে যায়, এই যুগটা হচ্ছে অধিক বেশি চলে আসে, যুগটা আমার আমের যুগটা থাকে কম, ফলে এখানে মিটারে দেখাবে কিন্তু বেশি, মিটারে বেশি দেখাবে, যার ফলে আমার কি হয়েছে, ওই যে আমটা আমি নিছি 2 কেজি, কিন্তু আমি এখানে অন্যের মিটারে মেপে দেখছি হচ্ছে 1 কেজি 500 গ্রাম, 1.5 কেজি। এই যে বাংলাদেশের যে হচ্ছে অবস্থা, এই অবস্থাগুলোর কারণে আমাদের দেশে কি হয়ে যায়, পণ্য বিপণনের বিভিন্ন ধরনের সমস্যা পোহাতে হয়, সমস্যা পোহাতে হয়। তাইলে আমরা দেখলাম কি, বাংলাদেশের কৃষিজাত পণ্য বিপণনের বিভিন্ন ধরনের সমস্যা দেখলাম। এই যে এখন যে পণ্য বিপণনের বিভিন্ন ধরনের সমস্যা দেখলাম না, আমাদের পরীক্ষায় দেখি বাংলাদেশের কৃষিজাত পণ্য বিপণনের সমস্যাসমূহের সমাধানটা কি, সমস্যাসমূহের সমাধান কি, সমস্যাসমূহের কি ভাইয়া সমাধান কি, সমাধান একদম সহজ। এই যে আমরা যে সব সমস্যা দেখতে পাচ্ছি, সমস্যাগুলোকে উল্টো দিকে ঘুরাই দাও, উল্টো দিকে ঘুরে দাও। যেমন মনে করো আমরা এখানে দেখতে পাচ্ছি পণ্যের নিম্নমান যেটা দেখতে পাচ্ছি, তাহলে আমরা এটাকে যদি করতেছি তাহলে পণ্যের উচ্চমান। এর পাশাপাশি যদি পণ্যের শ্রেণীবিভাগ এবং নমুনাকরণের অভাব, আমরা এটাকে কি বলবো, পণ্যের শ্রেণীবিভাগ এবং হচ্ছে নমুনাকরণের যথার্থতা যদি করতে পারি, তাহলে আমরা সঠিকভাবে এই যে পণ্য বিপণনটা করতে পারবো। এরপর আমরা দিতে পারি কৃষকের দরিদ্রতা কাটানো, কৃষককে স্বাবলম্বী করা। এর পাশাপাশি আমাদেরকে এখানে হচ্ছে মধ্যবর্তী ব্যবসায়ীদের অস্তিত্ব, ঠিক আছে। আমরা ওইখানে যদি আমাদেরকে বলে সমস্যা সমাধান ক্ষেত্রে যদি বলে, তাহলে আমরা বিপরীতে কি লিখবো, মধ্যবর্তী ব্যবসায়ীদেরকে দমন করা। এর পাশাপাশি অনুন্নত পরিবহন ব্যবস্থা, এটা বিপরীতে কি লিখবো, উন্নত পরিবহন ব্যবস্থা। তাহলে আমাদের সমস্যাটার সমাধান হচ্ছে। এর পাশাপাশি দেখ কৃষি পণ্যের বাজার সম্পর্কে জ্ঞাত করা, অর্থাৎ হচ্ছে জানানো, কৃষি পণ্যের বাজার সম্পর্কে মানুষকে জানানো। এর পাশাপাশি গুদামজাতকরণ এবং হচ্ছে সংরক্ষণের পর্যাপ্ত সুবিধা। এর পাশাপাশি বিপণন ঋণের অভাব যেটা আছে, পর্যাপ্ত ঋণের কি করে দেওয়া, সুযোগ করে দেওয়া, পর্যাপ্ত ঋণের সুযোগ করে দেওয়া। এর পাশাপাশি দামের স্থির দাম প্রণয়ন করা। এর পাশাপাশি ত্রুটিপূর্ণ যে হচ্ছে ওজন বা দাম ব্যবস্থা আছে, সেটার ক্ষেত্রে আমরা লিখতে পারি শুদ্ধ বা হচ্ছে সঠিক ওজন এবং হচ্ছে দাম ব্যবস্থা, সঠিক ওজন এবং হচ্ছে দাম ব্যবস্থা ইত্যাদির মাধ্যমে আমরা হচ্ছে সমস্যা সমূহের কি করতে পারি, সমাধান করতে পারি। অর্থাৎ আমার এখানে হচ্ছে সমস্যাগুলো যেভাবে দেখতে পাচ্ছি তার যদি বিপরীত দিকটা করে দিই, আমার তাহলে সমস্যাটার সমাধান হয়ে যাচ্ছে। একদম ইজিলি তোমরা এটা কি করতে পারো, বের করতে পারো। তাহলে আমরা একদম হচ্ছে শেষ দিকে চলে আসছি। আমরা আরেকটা দেখি, ভাইয়া রুটিনটা পোস্ট করলে ভালো হতো। ঠিক আছে, এমডি বনিয়ামিন পেজে অলরেডি তো তোমার রুটিন দেওয়া আছে, এবং আজকে সকালে হচ্ছে পোস্ট করা হয়েছে কোন ক্লাস কখন হবে। সমস্যাগুলোর উল্টো দিক লিখলেই সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ভাই এটা বুঝছো কিনা একটু ঝটপট কমেন্টে জানাবা। আচ্ছা নাসির ভাইয়া, আমাদের যে হচ্ছে এক্সাম দিলেন ওইখানে উদ্দীপক নাই, কীভাবে এক্সাম দিব? আমরা হচ্ছে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। মূলত যেহেতু প্রথম পরীক্ষা অধিক বেশি চাপ হয়ে গেছে, এক্ষেত্রে হচ্ছে আমাদের যে হচ্ছে সফটওয়্যার এটা হচ্ছে লোড নিতে পারে না, ফলে এরকম হয়েছে। ইনশাল্লাহ আগামীকাল থেকে 10টা থেকে যে হচ্ছে পরীক্ষাটা আবার অন হবে, তখন দেখতে পাবো হচ্ছে ঠিক মতো উদ্দীপক তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা ভাইয়া ঠিক আছে, বুঝতে পারছি। এখন তাইলে আমরা আরেকটা বিষয় নিয়ে হচ্ছে সর্বশেষ একটা বিষয় নিয়ে আলোচনা করে দেখি। বাংলাদেশের কৃষি পণ্য বিপণনের সমস্যা সমাধানে সরকার অথবা রাষ্ট্রের যে হচ্ছে অংশগ্রহণের যে হচ্ছে গুরুত্বটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করি, বা হচ্ছে রাষ্ট্রকে এখানে হচ্ছে কৃষি পণ্য বিপণনের সমস্যা সমাধানের ক্ষেত্রে কিরকম ভূমিকা পালন করতে পারে। দেখো, প্রথম আসে হচ্ছে কৃষিতে বিনিয়োগ বৃদ্ধিতে কি করতে পারে, সহায়তা করতে পারে। কারণ আমাদের দেশে যেসব হচ্ছে কৃষকরা আছে তারা হচ্ছে নুন আনতে পান্তা পুরায়, ফলে তারা হচ্ছে সুন্দর মতো কৃষিকাজ পরিচালনা করতে পারে না। ফলে তারা হচ্ছে তাদেরকে যদি বিনিয়োগ বৃদ্ধিতে যদি সহায়তা করা হয়, তাহলে তারা কি করতে পারবে, অত্যধিক ফসল উৎপাদন করার একটা সুযোগ পাবে।
এর পাশাপাশি দেখো বাণিজ্যিক ভিত্তিতে কৃষিকাজ পরিচালনা। আমরা যদি এই যে বাণিজ্যিক ভিত্তি আমাদের দেশের যে হচ্ছে কৃষিকাজগুলো হয় সেগুলো আমরা দেখছি কি বিশেষ করে জীবন নির্বাহী কামার হয়ে যায়, ফলে কি শুধুমাত্র নিজের পরিবারের ভরণ পোষণের মধ্যে সীমাবদ্ধ দেখা যায়। সেটাকে যদি আমরা যদি কিসের মধ্যে নিয়ে আসতে পারি, বাণিজ্যিক ভিত্তিতে যদি নিয়ে আসতে পারি, আমাদের অর্জনটা যদি আমরা যদি মুনাফার ভিত্তিতে যদি নিয়ে আসতে পারি, আমাদের উদ্দেশ্যটা যদি মুনাফা অর্জন হয়, তাহলে সেটা কি হয়, আমাদের জন্য ভালো হয় এবং হচ্ছে পাশাপাশি একটা রাষ্ট্রের জন্য ভালো হয়। দেখো সেটির মধ্যে দিয়ে আমরা কি কিন্তু মুনাফা অর্জন করতে পারি এবং হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি রপ্তানি করে পণ্যগুলো। এরপর দেখো কর্মসংস্থান বৃদ্ধি করতে পারি, কর্মসংস্থান বৃদ্ধি। এর পাশাপাশি কৃষিতে আধুনিক প্রযুক্তি। এই যে আমাদের দেশে যে হচ্ছে কৃষিকাজ রয়েছে, আমরা এখনো হচ্ছে সেকেলে পড়ে রয়েছে এবং হচ্ছে গ্রামাঞ্চলে গিয়ে দেখবা বিশেষ করে ট্রাক্টর ছাড়া আমাদের কিন্তু অন্যান্য অধিক ধরনের কি রয়েছে, অলরেডি হচ্ছে প্রযুক্তির সুবিধা কিন্তু আমরা চাইলে বুক করতে পারতাম, কিন্তু আমাদের দেশে কৃষকের উপযুক্ত পরিমাণ তাদের হচ্ছে বিনিয়োগ না থাকার কারণে, উপযুক্ত টাকা না থাকার কারণে তারা সেগুলো কি করতে পারে না, আনয়ন করতে পারে না, ফলে তাদের ফসল উৎপাদন ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা পোহাতে হয় এবং তারা যে হচ্ছে যতটুকু ফসল উৎপাদন করতে পারতো সেটুকু পারে না। যার ফলে আমরা কি করতে পারি, সরকার কি করতে পারে, কৃষিতে হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহারটা কৃষকদের একদম সহজলভ্য করে দিতে পারে, ফলে যদি করে দেয় তাহলে আমরা অধিক বেশি উৎপাদন করতে পারবো। এর পাশাপাশি হচ্ছে উন্নত উপকরণের ব্যবহার, এর পাশাপাশি হচ্ছে পরিবহন ব্যবস্থার উন্নয়ন। এই যে আমাদের যে হচ্ছে যাতায়াত ব্যবস্থা, আমার বিশেষ করে হচ্ছে টেকনাফ থেকে হচ্ছে কক্সবাজার যাওয়ার যে হচ্ছে রাস্তা অধিক বেশি হচ্ছে ভাঙা ছিল, এখন হচ্ছে মোটামুটি একটু কমছে এবং পাশাপাশি আমাদের যে হচ্ছে দামটা পণ্য যেখান থেকে হচ্ছে উৎপাদন হয় সেখান থেকে হচ্ছে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যেই হচ্ছে যাতায়াত যে খরচটা অধিক পরিমাণ, সেটা যদি একটু কমিয়ে আনা যায় তাহলে সেটা কি হবে, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, এবং যদি কমিয়ে আনা যায় তাহলে আমরা কৃষকরা সহজে হচ্ছে পণ্য বিপণনের সমস্যাগুলি সমাধান করতে পারবে। এর পাশাপাশি হচ্ছে কৃষি তথ্য সেবা করে দিতে পারে সরকার। এর পাশাপাশি হচ্ছে কৃষি মূল্য কমিশন, যেটার মাধ্যমে কৃষকরা তাদের ন্যায্য দাম পাবে এবং হচ্ছে একটা হচ্ছে স্থির মূল্যে বিক্রি করতে পারবে। এর পাশাপাশি হচ্ছে ই কৃষি, যেটার মধ্য দিয়ে কৃষকরা সহজে হচ্ছে সব তথ্য পেয়ে যাবে। ইত্যাদির ব্যবস্থা যদি সরকার যদি করে দেয় তাহলে আমরা সবাই কি করতে পারবো, বাংলাদেশ কৃষি পণ্য বিপণনের সমস্যাগুলো সমাধান করতে পারবো। এটি হচ্ছে মূলত সরকারের ভূমিকা। তাহলে আমরা এখন কি দেখলাম, বাংলাদেশের হচ্ছে কৃষি পণ্য বিপণন ব্যবস্থার মধ্যে যেসব সমস্যা রয়েছে সেসব সমস্যাগুলো দেখলাম এবং হচ্ছে সেগুলো কিভাবে সমাধান করতে পারি সেগুলোর পন্থাও দেখলাম। তাহলে আমরা কৃষি পণ্য বিপণন বলতে কি বুঝি, কৃষি পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যেসব কার্যাবলী সম্পাদন করা হয় সবগুলো আমাদের কি কৃষি পণ্য বিপণনের অন্তর্ভুক্ত। তাইলে এখন আমাদের যদি পরীক্ষায় যদি সৃজনশীল প্রশ্ন আসে আমরা পারবো কিনা, আমাদের কিন্তু কৃষি পণ্যের যেমন হচ্ছে বিপণনের ক্ষেত্রে অধিক বেশি অসুবিধা রয়েছে, সেগুলো কিভাবে হচ্ছে আমরা যে কাটিয়ে উঠতে পারি, কিভাবে সরকার ভূমিকা পালন করতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। আমরা তাইলে বিগত সালে আসা একটা হচ্ছে পণ্যের দিক এই প্রশ্নের দিকে চলে যায়, কি বল? ক্লিয়ার ভাইয়া? দেখো তাহলে উদ্দীপকটা একটু দ্রুত দেখে নাও। ইনশাল্লাহ ভাইয়া পারবো। এত কমে গেছে স্টুডেন্ট, সেই 350 থেকে এখন হচ্ছে আছে মাত্র 150। দেখো আচ্ছা দেখো তো, আমরা হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন দেখি। এখানে কি বলতে যাচ্ছে মূলত একটু দেখি তো। একজন হাসিফ হচ্ছে মূলত একজন দরিদ্র কৃষক। একজন কেমন কৃষক? দরিদ্র কৃষক। এখন তার গ্রামের যে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। দেখো যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, গ্রামে ফসল সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই, যে হচ্ছে গুদামজাতকরণের অভাব রয়েছে, পণ্যের দাম সম্পর্কে সঠিক তথ্য জানে না, সে দালাল এবং হচ্ছে ফড়িয়াদের কাছে অল্প অল্প দামে কি করে দেয়, ফসল বিক্রি করে দেয়, কারণ তার তো টাকার প্রয়োজন। ফলে ওই যে যারা হচ্ছে দালাল রয়েছে তারা হচ্ছে বলে যে আরে এখন বাজার দাম চলতেছে হচ্ছে আলু 15 টাকা 18 টাকা, তাহলে আমি তোর কাছ থেকে কিনবো হচ্ছে 60 টাকা 8 টাকা। তো কৃষককে কি করে বিশ্বাস করে বিক্রি করে দেয়, পরবর্তীতে গিয়ে দেখে ওই আলু অন্যজন বিক্রি করতেছে 10 থেকে 12 টাকা। এই যে ডিফারেন্সটা হয় সে বিষয়টা এখানে বলা হচ্ছে। দেখো পরবর্তী সময়ে সরকারের পরিবহন ব্যবস্থার উন্নয়ন, ন্যায্য মূল্যে কৃষি পণ্য ক্রয় বিপণন, ঋণ সহজীকরণের ব্যবস্থা গ্রহণের ফলে হাসিবের সমস্যার কি হয়, অনেকটাই সমাধান হয়েছে। এখন তাহলে আমাদেরকে প্রশ্ন করতেছে
উদ্দীপকে কৃষি সংক্রান্ত কোন সমস্যার ইঙ্গিত রয়েছে? কোন সমস্যা ভাইয়া, কোন সমস্যা বলো? এই তো মান্নাত ইসলাম, আয়েশা মুসাম্মদ, জান্নাতি, ভেরি গুড। মিশু দাস, ভেরি গুড। এই তো বিপ্লব রয়, ভেরি গুড। এই যে মূলত আমাদের যে হচ্ছে কোন সমস্যাটার কথা বলা হয়েছে, কৃষি পণ্য বিপণন সমস্যা। আমরা কি বলবো ভাইয়া? কৃষি পণ্য বিপণন সমস্যা। এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম সেটাই হচ্ছে কৃষি পণ্য বিপণন সমস্যার ইঙ্গিত। ঠিক আছে, এই রকম উদ্দীপক আমাদের পরীক্ষায় এটা কোথায় আসছে দেখো তো, কুমিল্লা বোর্ড 2025, যেটা হচ্ছে যে বোর্ডের প্রশ্ন সবচেয়ে কঠিন হয়। আমরা যদি একদম চুল ছাড়া যদি বিশ্লেষণ করে প্রত্যেকটা টপিকস যদি পড়ি, তাহলে আমাদের আর কোনো ভাইয়া সমস্যা থাকার কথা না। আমি কথা দিয়েছি তোমাদের প্রত্যেকটা, আমার প্রশ্নটা পড়ার ধরনটা এরকম, যেটা আমি পড়াবো সেটার যদি কোনো ধরনের যদি প্রশ্ন এসে থাকে এবং যদি গতিক গুরুত্বপূর্ণ হয়, তাহলে আমি এটার প্রশ্ন সলভ করে দেব, যার কারণে তোমার আর কোনো পরবর্তীতে বলে যাওয়ার কোনো চান্স থাকে না। এবং এরকম যদি উদ্দীপক হাজার কঠিন করে দেও, তাহলে তুমি কি করতে পারবা? উত্তর করতে পারবা। দেখো এখন পড়ালাম কুমিল্লা বোর্ড 2025, যেটাকে তোমরা সবচেয়ে কঠিন ভয়ঙ্কর মনে করো, সে বোর্ডের একটা প্রশ্ন সলভ করে দিলাম। এর পাশাপাশি তোমাকে বলছে কি, উক্ত সমস্যা সমাধানে উদ্দীপকে যে হচ্ছে উল্লেখিত সরকারি যে হচ্ছে পদক্ষেপগুলো রয়েছে, সেগুলো কি তুমি পর্যাপ্ত বলে মনে করো? সরকারি আমরা হচ্ছে এখানে কয়েকটা পদক্ষেপ দেখতে পাচ্ছি। যেমন দেখো, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, ন্যায্য মূল্যে কৃষিপণ্য ক্রয় বিক্রয়, ঋণ সহজীকরণ ব্যবস্থা। শুধুমাত্র কি এই তিনটির মধ্যে আমরা কিছু সীমাবদ্ধ রেখে দিব, নাকি সরকার আরও কিছু করতে পারে? তার মানে শুধুমাত্র এগুলোর মধ্যে পদক্ষেপগুলো পর্যাপ্ত নয়, পর্যাপ্ত, তবে কিন্তু আরও কিছু সরকার চাইলে করতে পারে। সেই যেমন মনে করো কৃষকদের সার্ভিস দিতে পারে, এর পাশাপাশি কৃষকদেরকে উন্নত প্রযুক্তি সরকার তোমার একটি নির্দিষ্ট একটা মূল্যে দিয়ে দিতে পারে এবং হচ্ছে তাদের জন্য সহজলভ্য করে দিতে পারে। ইত্যাদি বিষয়গুলো আমরা চাইলে এক্ষেত্রে কি করতে পারি বা অ্যাড করতে পারি। আমি যে হচ্ছে পূর্বের স্লাইডে তোমাদেরকে লিখে দিয়েছি। ঠিক আছে, কুমিল্লা বোর্ড সবসময় কঠিন প্রশ্ন করে। আচ্ছা ভাইয়া দেখো তো এই প্রশ্নটা কেমনে কঠিন হলো? তুমি ভাইয়া পড়োই নাই, তাহলে তুমি প্রশ্নের উত্তর কেমনে করবা? তুমি তো পড়োই নাই, আর তুমি পড়ছো কিরকম, এই যে পুরো অধ্যায় একবার রিডিং পড়ে ফেললা, রিডিং পড়ার পরে তোমার অধ্যায় শেষ, এরপরে গিয়ে তুমি প্র্যাকটিস করতে গেলা, পুরো অধ্যায় আগে পড়ে ফেললা তুমি। এখন কোন টপিকস কিভাবে পড়ছি, এখন তো একটা টপিক্সের সাথে আর একটা টপিক্স রিলেটেড, তাহলে আমি কোনটার উত্তর কিভাবে করব সেই বিষয়টা তো তুমি জানো না। এক্ষেত্রে আমি বলবো তোমরা হচ্ছে একটা টপিক্স পড়বা, এই টপিক্সের পাশাপাশি বিগত সালে কোনো প্রশ্ন আসছে কিনা, কীভাবে আসতেছে সেই বিষয়টাকে তোমাদের অবশ্যই কী করা লাগবে, জানা লাগবে। এরপরে তুমি হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের সুন্দরভাবে উত্তর করতে পারবা, যেখান থেকেই দিক না কেন তুমি সর্বোচ্চ ভালো অ্যান্সার করতে পারবা। আমরা হচ্ছে আরেকটা প্রশ্ন দেখো, এটা হচ্ছে আরেকটু কঠিন করছিল প্রশ্নটা। এটা হচ্ছে আমি যে হচ্ছে কৃষিপণ্য বিপণন এই টপিক্স থেকে সর্বোচ্চ কি বলছি ভাই, কঠিন, এর চেয়ে তোমাকে ঘুরিয়ে বা হচ্ছে ভিন্নভাবে প্রশ্ন আর করতে পারে না। এটাই মনে হয়েছে আমার সবচেয়ে তোমাদের জন্য একটু কঠিন মনে হতে পারে। কুমিল্লা বোর্ডের চেয়ে যে দিনাজপুর বোর্ডের এই প্রশ্নটা অনেক বেশি কঠিন মনে হবে। দেখো এখানে তোমাকে কি বলছে, পণ্যের দাম, আলু লিখে দিছে এখানে, তারপর হচ্ছে কৃষক পর্যায়ে দাম একরকম। দেখো কৃষক পর্যায়ে দাম একরকম পণ্যের, আবার যখন সেটা হচ্ছে ভোক্তা পর্যায়ে চলে যায়, তখন হচ্ছে সেটা কি অন্যরকম দাম হয়ে যায়। দেখো আমাদের যখন হচ্ছে আলু কৃষক যখন হচ্ছে বিক্রি করে, তখন তার দাম থাকে মাত্র 15 টাকা, কিন্তু সেটা যখন হচ্ছে ভোক্তার কাছে যাচ্ছে তখন কয় টাকা হচ্ছে, 45 টাকা। আবার দেখো তরল দুধ যেটা হচ্ছে 50 টাকা, যখন সেটা হচ্ছে ভোক্তার কাছে যাচ্ছে সেটা হচ্ছে কেজি 90 টাকা হয়ে যাচ্ছে। এরপরে আমরা হচ্ছে যে হচ্ছে টমেটো কেজি হচ্ছে 20 টাকা দিয়ে কিনতে পারি, সেই টমেটো কৃষকের কাছ থেকে কিনলে আমাদের 20 টাকা লাগবে, কিন্তু আমি যখন একজন ব্যবসায়ীর কাছে যাব বা হচ্ছে একজন দোকানদারের কাছে যাব, তখন আমার কয় টাকা দিয়ে কিনতে হচ্ছে, 60 টাকা দিয়ে কিনতে হচ্ছে। এটার মূলত কারণটা কি সেটাই এখন উদ্দীপকে জানতে যাচ্ছে। দেখো উদ্দীপকে উল্লেখিত পণ্যসমূহের মূল্যে ব্যাপক ব্যবধানের কারণসমূহ কি? এই যে ব্যবধান, এই যে 15 থেকে 45, তার মানে দেখো তুমি 3 গুণ বৃদ্ধি পেয়েছে, 3 গুণ দাম বৃদ্ধি পেয়েছে। এটার কারণটা কি?
কারণ একটাই, সেটা হচ্ছে কৃষিপণ্য বিপণন সমস্যা। কৃষিপণ্য বিপণন সমস্যা রয়েছে। এর মধ্যে সবচেয়ে যে হচ্ছে কঠিনতম যে সমস্যা রয়েছে সেটা হচ্ছে যে মধ্যস্থতাকারী যারা থাকে, এই যে দালালগুলো, দালাল চক্রের কারণে, সিন্ডিকেটের কারণে আমাদের যে হচ্ছে কৃষকরা ন্যায্য মজুরি পায় না, এবং ভোক্তাদেরও সেটা উচ্চ মূল্যে কি করতে হয়, কিনতে হয়, উচ্চ মূল্যে কেনা লাগে। এই যে বিষয়গুলো তোমাকে এখানে ব্যাখ্যা করা লাগবে, ঠিক আছে? এই বিষয়গুলোই হচ্ছে তোমার মূলত মূল থিংটা হচ্ছে এটা মূলত কেন হচ্ছে পণ্য বিপণন সমস্যা, কৃষি পণ্য বিপণন সমস্যার কারণে। কিসের জন্য হচ্ছে ভাইয়া? কৃষি পণ্য বিপণন সমস্যার কারণে। ঠিক আছে, আশা করি তোমরা এই বিষয়টাও বুঝতে পারছো। এরপরে দেখো, এখানে আরেকটা বিষয় লিখে দিয়েছে, সাম্প্রতিক সময়ে দেশটিতে, দেখো তোমাদের আরো অনেক হিন্টস দিছে, এই যে উদ্দীপকের পাশাপাশি, আমি তো প্রথমে এটা খেয়াল করি নাই। এখানে বলছে কি, সাম্প্রতিক সময়ে দেশটিতে পরিবহন এবং হচ্ছে যোগাযোগ ব্যবস্থার দৃশ্যমান কি হয়েছে, উন্নতি হয়েছে। এরপরে এছাড়া বাজার মনিটরিং করার জন্য ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। ভ্রাম্যমাণ কি করছে? আদালত কাজ করছে, যারা হচ্ছে বাজার মনিটরিং করবে এবং ওই যে উচ্চ হারে বিক্রি করতেছে কিনা এই বিষয়টা যাচাই বাছাই করবে। দেখো, কৃষকদের স্বার্থ রক্ষায় উদ্দীপক উল্লেখিত পদক্ষেপ ব্যতীত আর কি কি পদক্ষেপ তুমি সুপারিশ করবে? তোমাকে ভাই বলেই দিছে। দেখো, তুমি কি শুধুমাত্র এই যে এখানে তো দুইটারই কথা বলছে, কি বলছে? কৃষকদের স্বার্থ রক্ষার জন্য এই যে এখানে দিছে তোমার সাম্প্রতিক সময়ে যে হচ্ছে পরিবহন ব্যবস্থা তার হচ্ছে উন্নতি করছে, আরেকটা দিছে হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের কাজ, দেখতে পাচ্ছ। তাহলে কৃষকদের এই যে তোমার যে হচ্ছে অত্যধিক কৃষকরা কম দাম পাচ্ছে এবং হচ্ছে ভোক্তাদের সেই জিনিসগুলো অত্যধিক দামে কিনতে হচ্ছে বা হচ্ছে উচ্চ দামে কিনতে হচ্ছে। এই যে সমস্যাটার সমাধানে, অর্থাৎ কৃষিপণ্য বিপণন সমস্যা সমাধানে তুমি আর কি কি তোমার পক্ষ থেকে মত দিতে পারো? এখানে তো যাতায়াত ব্যবস্থার সুযোগ সুবিধার কথা এখানে লিখে দিছে। তুমি বলতে পারো এই যে কৃষি জাত পণ্যগুলো কৃষকদের কাছে সহজলভ্যকরণ, এবং পাশাপাশি আমরা আরো অনেক কিছুই তো এখানে বলতে পারি, অ্যাড করো তুমি। আমরা যদি বলি এখানে, তোমরা কয়েকটা বলো দেখি, বলো। আমরা হচ্ছে স্থির মূল্য একটা হচ্ছে ঠিক করে দিতে পারি, একটা হচ্ছে পণ্যের স্থির মূল্য ঠিক করে দিতে পারি। এর পাশাপাশি আমরা আরও কি কি লিখতে পারি? এর পাশাপাশি আমরা লিখতে পারি কৃষককে বাজার যে হচ্ছে বাজার দাম, সেই ব্যবস্থা সম্পর্কে, কৃষি পণ্য বাজার দাম ব্যবস্থা সম্পর্কে আমরা জানাতে পারি। এর পাশাপাশি যারা হচ্ছে দালাল চক্র আছে তাদেরকে প্রতিহত করে আমরা হচ্ছে একটা কৃষকদের জন্য উন্নত মানের ব্যবস্থা করে দিতে পারি, যার ফলে কৃষকরা সরাসরি ভোক্তার কাছে পণ্যটা কি করতে পারবে, পৌঁছাতে পারবে, ইত্যাদি বিষয়গুলো আমরা কিন্তু বলতে পারি এক্ষেত্রে, ঠিক আছে? এবং পাশাপাশি হচ্ছে ওই যে যারা হচ্ছে কৃষকরা যে হচ্ছে অন্যদের থেকে ঋণ নিয়ে হচ্ছে কার্যাবলী পরিচালনা করে থাকে, এই যে কৃষকদের যে হচ্ছে ঋণ ব্যবস্থা সেটা হচ্ছে আমরা সহজলভ্য করে দিতে পারি, ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু এক্ষেত্রে বলতে পারি, ঠিক আছে? অর্থনীতি প্রথম ও দ্বিতীয় পত্রে কোন কোন লেখকের বই পড়ব একটু বলেন? দেখো, অর্থনীতি প্রথম পত্রের জন্য তোমরা রঞ্জিত স্যারেরটা পড়তে পারো, দ্বিতীয় পত্রের জন্য রঞ্জিত স্যারেরটা পড়তে পারো, আর না হয় হচ্ছে তোমরা অক্ষরপত্র পড়তে পারো, কোনো সমস্যা নাই, যার যেটা ভালো লাগবে সেটাই পড়তে পারো। আমি তোমাদের স্লাইডগুলো বানানোর সময় 2-3টা বই ফলো করি, তার মধ্যে হচ্ছে অক্ষরপত্র ফলো করি। এর পাশাপাশি হচ্ছে রঞ্জিত স্যারটা তো আছেই, সাথে রঞ্জিত স্যার থেকে হচ্ছে বেশি অংশই দেখা হয়, এর পাশাপাশি হচ্ছে অক্ষরপত্র দেখা হয়। রঞ্জিত স্যারের ক্ষেত্রে হচ্ছে অত্যাধিক বিষয় ডিটেলসে দেওয়া আছে সব কিছু, ঠিক আছে, যা হচ্ছে তোমার পরবর্তীতে কাজে লাগবে। রঞ্জিত স্যারের বইয়ে অনার্স লেভেলের কিছু পড়া দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, আজকে বীজ এবং সার সহজলভ্য, হ্যাঁ, তুমি তোমার মতো করে আমি যা যা পড়িয়েছি, এই যে তোমাদেরকে সমস্যা সমাধানের উপায় দেখিয়েছি, সমস্যা সমাধানের উপায়গুলো তুমি চাইলে তুলে দিতে পারো, ঠিক আছে?
তোমার আমি বলি এখানে বই যে যার যার মতো কি করে যে যার যার সামর্থ্য দিয়ে হচ্ছে সর্বোচ্চটুকু দিয়ে হচ্ছে বইটা লিখছে, ঠিক আছে, যে যার যার মতো ভালোভাবে লিখছে। এখন তুমি তোমার কাছ থেকে কোনটা ভালো লাগে, তোমার কাছে কোনটা ভালো লাগে, তুমি অক্ষরপত্র ভালো ভালো পড়তে পারো, বা হচ্ছে অক্ষরপত্র আগে পড়ছো তোমার এটা ভালো লাগে তুমি এটাই পড়ো, বা হচ্ছে তোমার রঞ্জিত স্যারের বই ভালো লাগে তুমি ওটাই পড়ো, যার যেটা ভালো লাগে সেটা পড়ো। তবে হ্যাঁ, অর্থনীতির জন্য রঞ্জিত স্যার এবং হচ্ছে রঞ্জিত স্যারের বইই বেস্ট। এরপর যদি তুমি পরের অপশনে যাও তাহলে তুমি অক্ষরপত্র দেখতে পারো, আমি এটাই বলবো। ঠিক আছে, আচ্ছা বলো, এই যে আজকে কোন যা যা পড়াইছি ভাইয়া নেক্সট ক্লাস কোন অধ্যায় করবেন তুমি বলো। তোমরা যদি বলো এই অধ্যায়ের মধ্যে যদি কোনো যদি এই অধ্যায়ের উপর আরও কিছু অংশ বাকি আছে সেই সব অংশের আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব। যদি আর না হয় হচ্ছে আমরা মুদ্রাস্ফীতির বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব পরবর্তী ক্লাসে, ঠিক আছে। আচ্ছা দেখো, একজন প্রশ্ন করছে কি, আচ্ছা ভাই আমাদের যে হচ্ছে প্রি বুকিং করা হয়েছে, হ্যাঁ দেখো তোমাদের যে হচ্ছে প্রি বুকিংটা করানো হয়েছে, এই প্রি বুকিংয়ের মধ্যে যারা অলরেডি কিন্তু 3000 জন প্রি বুকিং করে ফেলছে, তোমরা যারা এখনও পর্যন্ত প্রি বুকিং করো নাই তারা দ্রুত দ্রুত কী করে ফেলবা ভাইয়া, প্রি বুকিং করে ফেলবা। প্রি বুকিং করলে সুযোগটা কি তোমার, ওই যে 24 তারিখ যে সুযোগটা তোমাদের জন্য আসছে, প্রথম 500 জন যে হচ্ছে এই যে প্রি বুকিং করা থেকে তোমরা যে 500 জন আগে ভর্তি হয়ে যাবা তাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট। এর পাশাপাশি দেখো প্রথম যে হচ্ছে 100 জন বান্ডেল কোর্সে ভর্তি হয়ে যাবা তাদের জন্য কি থাকবে, স্পেশাল চলুশিকির হুডি, যেটা আমি গতকালকে গায়ে পড়েছিলাম। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবো। ওই রকম একটা হচ্ছে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড হিসেবে তুমি ওই হুডিটা পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা যারা এখনো পর্যন্ত প্রি বুকিং করো নাই তারা দ্রুত প্রি বুকিং করে ফেলবা, কারণ তোমার যদি 500 জনের মধ্যে যদি তুমি যদি থাকতে চাও, ওই তোমার স্পেশাল অফারে ভর্তি হতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই এক্ষুনি প্রি বুকিং করে ফেলো। আর হ্যাঁ ভাইয়া আপনার দুটো কথাটা আমার সে লাগে, ধন্যবাদ। তোমার যেমনটাই লাগে, যার যেমনটাই লাগে আমার কথা। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আজকে আমি চেষ্টা করছি বিগত সালের প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য, এবং পাশাপাশি যে বিষয়টা আমাদের হচ্ছে পরীক্ষা আসার মতো সেই বিষয় নিয়ে আমি হচ্ছে তোমাদের মাঝে উপস্থাপনের চেষ্টা করছি। এখন তোমরা কতটুকু বুঝছো তার আমি হচ্ছে প্রতিফলন পাবো। তোমরা হচ্ছে এই যে তোমাদের যে হচ্ছে নোট এবং হচ্ছে গ্রুপে নোট শেয়ার করার পাশাপাশি তোমাদের অনুভূতিটা ব্যক্ত করলে, ঠিক আছে। আচ্ছা মুদ্রাস্ফীতি অধ্যায়টা ইনশাআল্লাহ পড়ানোর চেষ্টা করব। তোমরা আজকে এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।